আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যে ক্লাসটা করার জন্য সবাই একত্রিত হয়েছি এই পরীক্ষার সময়ও, সেটা হচ্ছে টিপস ক্লাস অন ফিজিওলজি। তো ফিজিওলজির উপর টিপস ক্লাস করব। তার আগে আমরা একটু কিছু প্রাইমারি আলোচনা করব। তারপর আমি দেখাবো যে এক্সাম আপনার রডডি থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো আপনি পড়তে পারেন। এবং 3 নাম্বার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা প্রথমে দেখে নিব যে গত রেসিডেন্সি পরীক্ষায় কোন প্রশ্নগুলো পরীক্ষায় ছিল। এবং সবার লাস্টে আমরা দেখবো যে হচ্ছে এক্সাম নাইট টপিকস। তখন আমরা আলোচনা করব কোন টপিকস গুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবেন। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে টিপস ক্লাস এবং হচ্ছে এক্সাম নাইট টপিকস ফর ফিজিওলজি। তাহলে আমরা টিপস ক্লাস করবো এবং এক্সাম নাইট টপিকস করবো। আচ্ছা, জুম লিংকটা যদি কারো পক্ষে সম্ভব হয় আহ, আমাকে একটু যদি মেসেজ পাঠান খুব ভালো হয় মেসেঞ্জারে, কারণ আরেকজন চাচ্ছে জয়েন করতে। আপনাদের যদি কারোর কাছে জুম লিংকটা থাকে এই গ্রুপে ক্লাসে জয়েন করা, আমাকে কষ্ট করে যদি একটু মেসেঞ্জারে পাঠান তাহলে আমি তাকে পাঠাতে পারবো। ভাইয়া পাঠাইছি আপনার মেসেঞ্জারে। হ্যাঁ না নুজাত, আমি পাইছি, থ্যাংক ইউ ভেরি মাচ, পাই গেছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে যে এখন আসলে এই মুহূর্তে কি করা উচিত। আমাদের যেহেতু হচ্ছে পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তাহলে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে পরীক্ষার সময় কিন্তু আপনি পরীক্ষার হলে ঢোকার পরে পরীক্ষা দেওয়ার জন্য যে সময়টা পাবেন এটা কিন্তু আপনার পরীক্ষার তুলনায় একটু কম সময় বলা যায়। যেমন আমরা ফিজিওলজি পরীক্ষার সময় সবাই আমাকে বলছে যে ভাই আমরা পরীক্ষা দিতে দিতেই টাইম চলে গেছে। এবং আপনাদেরকে এইটুকু এনশিওর করতে পারি আপনার মেইন পরীক্ষায়ও কিন্তু আপনি টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি। আপনাকে খুব দ্রুত কিছু আনসার করতে হবে, বিশেষ করে ফিজিওলজির ব্যাপারে যেটা চিন্তা করার জন্য অনেক সময় লাগে। তো আমি বলবো যে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন। আপনি হচ্ছে আগে ফিজিওলজি বাদ দিয়ে আগে হচ্ছে বাকিগুলো অ্যান্সার করে ফেলতে পারেন, এটা একটা ভালো পদ্ধতি। কারণ ফিজিওলজির ক্ষেত্রে আপনার চিন্তা করার একটা ব্যাপার থাকতে পারে। তো দেখা যাবে যে অনেক সময় ফিজিওলজির জন্য বেশি সময় দিতে গিয়ে অন্য সব টপিকস গুলোতে আপনার কম সময় পাবেন। তো এই টাইম ম্যানেজমেন্টটা একটু খেয়াল রাখবেন। আপনি খেয়াল করবেন যে আপনি কত সময়ের মধ্যে কতটুকু অ্যান্সার করতে হবে। 2 নাম্বার যেটা হচ্ছে লাস্ট মোমেন্টে আসলে এখন কি পড়া উচিত। প্রথম যে জিনিসটা আমরা খেয়াল করবো যে আজকে আমরা যখন কোয়েশ্চেনটা দেখবো এবং দেখবো বুঝতে পারবো যে কোন টপিকস গুলা বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা চেষ্টা করবেন যে ওই বেশি বেশি গুরুত্বপূর্ণ টপিকস গুলাকে আহ, একদম যেন ভুল না যায়, যদি সম্ভব হয় ওই টপিকস গুলো রিলেটেড কোনো বই থেকে একটু দেখে নেওয়ার জন্য। যেমন আমি যদি বলি আমাদের যে মেটাবলিক ডিসঅর্ডার গুলো আছে এগুলা কিন্তু ডেভিডসনের মধ্যে আছে। যারা এমডি ফ্যাকাল্টি আছেন তারা কিন্তু ডেভিডসনের মধ্যে ওই জিনিসগুলো একটু দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের সেখান থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে, আর যেগুলো একটু আগে পড়ছেন কিন্তু একদম যে কমন টপিকস তা না, এগুলো কিন্তু চোখ বুলানো উচিত, কারণ নতুন টপিকস হিসেবে ওখান থেকে আসতে পারে। সুতরাং যেগুলো একদম নতুন টপিকস এগুলোর মধ্যে একবার দুইবার দেখবেন, আর যেগুলো কমনলি আসে ওগুলো থেকে একটু বারবার করে দেখবেন। বিশেষ করে যদি আপনাদের সম্ভব হয় এমডি ফ্যাকাল্টির জন্য, তারা আপনারা বইটাকে একটু আপনাদের ডেভিডসনটাকে একটু ফলো করার চেষ্টা করবেন। 3 নাম্বার যেটা এক্সাম নাইট প্রিপারেশন, এক্সাম নাইটে আসলে আমাদের কোন কোন টপিকস গুলো পড়তে হবে এটা আজকে যখন দেখাই দিব আপনারা চেষ্টা করবেন ওই জিনিসগুলো একটু লিখে রাখার জন্য, একটু মেমোরাইজ করার জন্য, এবং পরীক্ষার আগের দিন ওটা দেখে যাবেন। আচ্ছা, কিছু টিপস এর কথা বলি যে আপনারা শেষ মুহূর্তে এসে যে কাজটা করবেন না সেটা হচ্ছে আপনারা নতুন কোনো টপিকস, একদম নতুন কোনো টপিক যেটা আগে পড়েন নাই ওই ধরনের টপিকস গুলো পড়তে যাবেন না। বিশেষ করে রড্ডি খুললে আমার নিজেরই ভয় লাগে, পালপিটেশন হয় যে এত কঠিন কঠিন কিছু জিনিস আছে। তো চেষ্টা করবেন যে ওই জন্য জিনিসগুলো নতুন করে পড়ার কোনো দরকার নেই, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি যদি নিজে
সবচেয়ে ভালো টপিকস গুলো যেগুলো পরীক্ষাতে আসে ওগুলো যদি ফুলফিল করতে পারেন, একদম ভালো করে আনসার করতে পারেন, এতেও কিন্তু পাস হয়ে যাবে বা চান্স হয়ে যাবে। কিন্তু নতুন টপিকস পড়তে গিয়ে সবকিছু পুরনো নতুন দেখবেন যে সব ভুলে গেছেন। তো একদম নতুন টপিক যেগুলো একদমই পারেন না বা নতুন করে আপনি রড্ডি খুলে মাথা ঘামানোর কোনো দরকার নেই। 2 নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে আপনার আরেকটা জিনিস হচ্ছে, অনেকে দেখলাম যে জ্ঞানং জ্ঞানং খুঁজতেছেন, কিন্তু চেষ্টা করবেন জ্ঞানং এর মধ্যে আমাদের দাগানো জ্ঞানংটা যদি পড়েন, এখানে ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়বেন খুঁজে খুঁজে, কিন্তু একদম টানা পুরাটুকু পড়তে যায় না, পুরোটুকু পড়তে গেলে এটা জীবনও শেষ হবে না। তারপরে হচ্ছে সবচেয়ে জরুরি যেটা এখনকার জন্য, সেটা হচ্ছে কি যে বারবার করে রিভিশন করা। তো রিভিশনের যে পদ্ধতিটা আমি ফলো করতাম পরীক্ষার আগে, সেটা হচ্ছে প্রতিদিনই প্রত্যেকটা সাবজেক্ট একটু দেখার চেষ্টা করতাম। আপনারা এটাকে ফলো করতে পারেন, সবার জন্য একই রকম কাজ করবে তা না। যেমন প্রতিদিন যখন আমি একই সাবজেক্ট দেখতাম, যেমন ফিজিওলজির জন্য আমি প্রতিদিন একটা সময় রাখতাম, তো দেখা যেত যে ওই ফিজিওলজিটা ফিজিওলজির জন্য আমি একটা সময় নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতাম প্রতিদিন। তো আপনি যখন প্রতিদিন একটা টপিক সাবজেক্ট পড়বেন, তখন দেখা যাবে যে আপনি বারবার করে যেটা টপিকস আগে পড়া হয়েছে ওটা আবার পড়া হচ্ছে, নতুন একটা টপিকস পড়া হচ্ছে, মোটামুটি একটা জিনিস আলোচনায় থাকে। বা আপনি দেখবেন যে যে কাজটা আপনি নিয়মিত করবেন ওইখানে আপনি একটা সাফল্য অর্জন করার সম্ভাবনা খুব বেশি, বা ওইটার মধ্যে আপনি দেখবেন যে খুব ভালো এফিসিয়েন্সি ডেভেলপ করে। তাহলে এই ক্ষেত্রেও আপনি যখন প্রতিদিন একটা সাবজেক্ট পড়বেন, দেখবেন যে ওই টপিকসটা আপনার কাছে কোনোদিন ভুলবেন না। আপনি দেখবেন যে বারবার করে পড়ার কারণে সবকিছু মনে থাকতেছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। আপনি একদম পরীক্ষার আগ পর্যন্ত, যেদিন শুধুমাত্র হচ্ছে আপনার নির্দিষ্ট সাবজেক্ট ফাইনাল থাকবে, যেমন কালকে যদি প্যাথোলজি পরীক্ষা হয়, ঠিক আছে, তাহলে আমি 2 দিন প্যাথোলজি পরীক্ষা 2 দিন আগ থেকে খুব ভালো করে প্যাথোলজিটা পড়ি। অথবা অ্যানাটমি পরীক্ষা আমি 2 দিন আগ থেকে অ্যানাটমিটা পড়ি। কিন্তু এছাড়া বাকি সময়টাকে মনে হয় এভাবে প্রতিদিন প্রতিটা সাবজেক্ট পড়লে আপনি কাজে লাগাতে পারবেন। এক্ষেত্রে আপনার কিছু কিছু টপিকস মনে রাখবেন যে যেগুলো বারবার মুখস্থ করা লাগে, ওই টপিকস গুলোকে একটা খাতার মধ্যে লিখে রাখতে পারেন। যেমন হচ্ছে আমাদের পরীক্ষায় আসে যে রাইট এবং লেফট শিফট অফ দা অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, অথবা হুইচ অফ দ্য ফ্যাক্টর দ্যাট ইনক্রিজ এডিএইচ সিক্রেশন, হুইচ অফ দ্য ফ্যাক্টর দ্যাট ডিক্রিজ এডিএইচ সিক্রেশন, এই ধরনের টপিকস গুলা। অথবা হচ্ছে কি অ্যাকশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েড, যে কয়টা লাইন আমরা ভুলে যাই বা কিছু, ওই জিনিসগুলোকে একটা খাতার মধ্যে লিখে রাখতে পারেন। আপনার লিখে রাখলে যেটা হবে যে যে জিনিসগুলো আপনি বারবার ভুলে যাচ্ছেন, ওই জিনিসগুলো বারবার রিভিশন হবে, বারবার করে খুলে 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 দেখবেন, দেখবে যে ওই জিনিসগুলো আর ভুল হবে না। ঠিক আছে, এই 2টা জিনিস আপনি এই মুহূর্তে ফলো করতে পারেন। অথবা যেটা করতে পারেন, লিখতে যদি কষ্ট মনে হয়, আপনি যেখান থেকে পড়ছেন ওখানের মধ্যে একটা কাগজ দিয়ে রাখতে পারেন। কিছু স্টিকার কাগজ পাওয়া যায়, এই স্টিকার কাগজ দিয়ে রাখবেন, আপনি ওগুলো বারবার করে উল্টাবেন। অ্যানাটমির জন্য কিছু কিছু ছবি লিখে রাখবেন, ছবি এঁকে রাখবেন। এই জিনিসগুলো করলে আপনি আশা করি যে ভালো করবেন। আর 2টা কথা মনে আমি যতবার ক্লাস নিই সবার ক্ষেত্রেই বলি, সেটা হচ্ছে যারা এমডি ফ্যাকাল্টি তারা অবশ্যই প্রতিদিন ডেভিডসন এবং অ্যানাটমি পড়বেন। ডেভিডসনও প্রতিদিন পড়বেন, অ্যানাটমি প্রতিদিন পড়বেন। আর 2 নাম্বার কথা, সার্জারি ফ্যাকাল্টির জন্য বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ফ্যাকাল্টি টপ সাবজেক্টটা শেষ করে ফেলার জন্য। ফ্যাকাল্টির জন্য নিয়মিত পড়া তেমন জরুরি না, তবে যদি আপনি প্রতিদিন একটু একটু পড়তে পারেন, এটা খারাপ ফল আনবে না, আপনি দেখবেন যে ভালো করার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো ফ্যাকাল্টি ভাইয়া, সাবজেক্ট সবাই একটু গুরুত্ব দিবেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি একটা কথা মিস করে গেলাম। আপনি বললেন না, ধরেন আপনার 4 দিন আপনার জন্য ফিজিওলজি পরীক্ষার আগে, তখন 2 দিন ধরে ফিজিওলজি পড়বেন আর 2 দিন অন্যান্য সাবজেক্ট গুলো একটু দেখবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অন্য সাবজেক্ট গুলো দেখলে সুবিধা হচ্ছে কি, আপনি ধরেন প্যারাসাইটোলজি, প্যারাসাইটোলজির মধ্যে এত প্যারাসাইটের নাম থাকে, আপনি যদি নিয়মিত মাইক্রোবায়োলজিটা পড়েন, আপনি দেখবেন যে জিনিসগুলো যে টপিকস গুলো থেকে পরীক্ষা আসে আপনি প্রতিদিন মেমোরাইজ করতে থাকবেন, দেখবেন কোনোটা আপনার ভুল যাবে না। যেমন প্যারাসাইট সবগুলো নাম আপনি যদি 2-3 দিন দেখেন, প্রতিদিন একটু একটু করে করে দেখেন, অথবা ব্যাকটেরিয়া যে ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো একটু একটু করে দেখেন, দেখবেন যে আপনি কখনো আপনার হাত থেকে ছুটে যাবে না, সবকিছু মনে হবে নখদর্পণে আছে। এইটা করলে মনে হয় আশা করি যে একটু হলেও ভালো হবে। আপনারা প্রতিদিন চেষ্টা করবেন যে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট অল্প হলেও পড়ার জন্য। যদি এটা সবার জন্য যে একই রকম কাজ করবে তা না, এটা আমার আমার ক্ষেত্রে খুব কাজ করতো যে আমি প্রতিদিন চেষ্টা করতাম যে প্রত্যেকটা টপিকস একটু একটু করে উল্টানোর জন্য। তখন দেখা যেত যে ধরুন একটা আর্টারির যে ব্রাঞ্চ গুলো কখনোই মিস যাইতো না, কারণ প্রতিদিন দেখতেছি, প্রতিদিন আমি এটা পড়তেছি, সুতরাং কোনোটাই মিস যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। এটা আপনারা চাইলে ফলো করতে পারেন। তাহলে মোটামুটি এটা বললাম, তবে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখন যেটা সবার মধ্যে খুব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সবাই খুব প্যানিকড হয়ে গেছে। আমার স্টুডেন্ট আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমি তো হচ্ছে প্যানিক, এত বেশি টেনসড হয়ে গেছি যে আমার এই প্যানিকের যন্ত্রণা আমি পড়তে পারতেছি না। তো
তাহলে কিভাবে প্যানিকিং অ্যাটাকটা আমি আমার ক্ষেত্রে কিভাবে রিলিফ করতাম এটা আপনাদের বলি। আমি কি করতাম যে পরীক্ষার সময় আসলে সবার ক্ষেত্রেই একটু টেনশন কাজ করে। তো আমি যেটা চিন্তা করতাম যে আমি প্রথমত সবাই চেষ্টা করবেন যে আপনারা যেই ধর্মাবলম্বী হন আপনারা প্রতিদিন নিয়মিত নিজের নামাজ বা যে ধরনের প্রেয়ার আছে ওটা পড়ার জন্য। এটা কিন্তু মন থেকে অনেক শান্তি দেয়, মানে মনের মধ্যে অনেক মানে একটা ঠান্ডা ভাব নিয়ে আসে। 2 নাম্বার যেটা করতাম, আমি সবসময় চিন্তা করতাম যে এটাই শেষ না, আমার সামনে আরো পথ আছে, কিন্তু আমি এইখানে আমার সর্বোচ্চটুকু দিব, যা হবার হবে। এমন তো না যে আমি পরীক্ষায় ফেল করলাম থেকে আমি মারা যাবো, এরকম তো না। পরীক্ষা তো পরীক্ষায়, পরীক্ষায় পাশ করা ফেল থাকবেই। সবসময় আমি মানে আল্লাহর নাম নিতাম যে, এবং চেষ্টা করতাম যে সাথে করে এটা চিন্তা করার জন্য আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব যা আছে কপালে। তো ওইটা আমি চিন্তা করবেন যে না, যে না হলে আপনি মারা যাবেন বা না হলে খারাপ কিছু হয়ে যাবে, এরকম না। আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে যাবেন, এতটুকু চিন্তা করলেই হবে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু চিন্তা করে নিজেকে একটু ঠান্ডা করার চেষ্টা করবেন, মানে মনটাকে একটু শান্ত করার চেষ্টা করবেন। পড়বেন, পড়া যতটুকু সম্ভব সময় হয় ততটুকু পড়ার চেষ্টা করবেন। তবে বেশি বেশি পড়াটা এখন খুবই জরুরি, যেহেতু পরীক্ষা একদম সামনে চলে আসছে। এখনো যদি আমরা বেশি সময় না দিই তাহলে আর সময় নাই। তাহলে পরীক্ষার আগদিন পর্যন্ত চেষ্টা করব আমরা 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত অবশ্যই টানা পড়ার জন্য। যদি কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় দিতে পারেন, অবশ্যই আপনি বেশি সময় দিবেন পরীক্ষা পড়ার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে যে কোশ্চেন গুলো নিয়ে কোনো টেনশন হয় বা যে কোশ্চেন গুলো একটু কমপ্লিকেশন হচ্ছে বা যে কোশ্চেনে একটু কনফিউশন আছে, এটা এখনই দূর করার জন্য প্রথম যে কাজটা করবেন, আপনারা নিজস্ব গ্রুপের মধ্যে, আপনাদের গ্রুপ দেওয়া আছে, গ্রুপের মধ্যে পোস্ট করবেন। তখন দেখা যাবে আপনাদের মধ্যেই কেউ কেউ আছে খুব ভালো পারেন, তারাই হয়তো অ্যান্সার দিয়ে দিবেন। আপনারা একে অপরকে হেল্প করার চেষ্টা করবেন। একজন একটা পারেন, ওইটা চেষ্টা করবেন এটা ব্যাখ্যা সহ অ্যান্সার করার জন্য। তাহলে দেখবেন যে অন্যরাও এটাতে উপকৃত হবে। এবার আমরা আসি, আমরা রডডি থেকে কি পড়বো, এটা মনে হয় ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন, নাভিদ আপনাদের সবাইকে দিয়ে দিছে। আপনারা এই টপিকস গুলো পড়ার চেষ্টা করবেন। তার মধ্যে আমি যদি বলি, আমার কাছে মনে হয় যে যে 2-3টা টপিকস পড়া উচিত পরীক্ষা আসার মতো, একটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড। রেনাল বডি ফ্লুইড থেকে গত বছর অনেক প্রশ্ন আসছে পরীক্ষায়, সুতরাং আপনারা যদি রডডি থেকে পড়তে চান রেনাল বডি ফ্লুইডটা দেখতে পারেন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সিবিএস। সিবিএস এর প্রশ্নগুলা একটু কঠিন থাকে, যেটা আবার আমরা বইতে বা আমাদের অনেক সময় শীটের মধ্যে থাকে না। তো আপনারা চেষ্টা করবেন যে ওইটাও একটু রডডি থেকে যদি সম্ভব হয় দেখার জন্য। 3 নাম্বার, যদি আপনারা সময় পান আপনারা দেখবেন এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম আশা করি আমাদের শীট বা আমাদের যদি যেভাবে বলছে ওভাবে পড়লে আর কোনো কিছু বাদ থাকবে না। আর কেউ যদি জ্ঞানম পড়ে থাকেন তাহলে আর কোনো কিছু বাদ থাকবে না। তারপরে যদি হাতে সময় ভাইয়া এন্ডোক্রাইনে শুধু কনফিউশন লাগে, মনে হয় কি সব পারি, বাট আনসার করতে গেলে ভাইয়া পরে দেখি কি ভুল হয়েছে। আচ্ছা, তাহলে কি করতে হবে, তাহলে আপনি রডডিটা মানে আপনি প্র্যাকটিস হিসেবে ব্যবহার করতে পারেন, যে পড়ে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এই 3টা টপিকস এর ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে অবশ্যই রডডি আপনারা পড়তে পারেন যদি হাতে সময় থাকে। 4 নাম্বার কথা, আসলে লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেনটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে লাস্ট 10 ইয়ার্স হচ্ছে একটা আমাদের জন্য একটা থাকে না যে একটা পরীক্ষা একটা ভিত হিসেবে, এটাকে ভিত্তি করেই আমাদেরকে পড়তে হবে। কিভাবে পড়বেন আপনারা, লাস্ট মুহূর্তে যেমন আমরা যখন 17-16 সালে আমি পরীক্ষা দিছিলাম 17 মার্চের জন্য, তখন আমার মনে আছে যে আমরা লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন পড়েই পরীক্ষায় পাশ করছি আসলে। তখন এত বেশি রিপিটেশন হতো, জাস্ট আগের বছরের কোয়েশ্চেন থেকে অনেক রিপিটেশন হয়েছে, এরকমও হয়েছে। তো এখন তো ঠিক ওরকম হয় না তা বললে ভুল হবে, কিছু কিছু টপিকস থেকে হয়। আপনি লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন পড়ার সময় চেষ্টা করবেন যে যেই টপিকস গুলা বারবার পরীক্ষা আসতেছে, অথবা যে টপিকস গুলো আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, ওই টপিকস গুলার যে বর্ণনা শীটের মধ্যে বা বইয়ের মধ্যে থাকলে ওই শীট বা বই থেকে একটু বর্ণনাটা দেখে নিবেন। ঠিক আছে, যেমন একটা কোয়েশ্চেন পরীক্ষা আসছে, আপনার মনে হচ্ছে এখানে যে 5টা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আমি একটু শীটটা দেখে নিই, তাহলে আপনার কি হবে, আপনার পুরো জিনিসটা পড়া হয়ে যাবে। আমাদের পরীক্ষায় যেটা হয় যে নতুন টপিকস দেয় না, অনেক সময় পুরোনো টপিকস দেয় কিন্তু স্টেম গুলা চেঞ্জ করে দেয়। তো স্টেমস গুলাকে যদি আপনি পারতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বইটা একটু দেখতে হবে। তাহলে রডডিটটা আমরা দেখলাম, আমরা এখন চলে যাব, আমরা জাস্ট একটু দেখবো যে আমাদের লাস্ট ইয়ারে কি কি কোয়েশ্চেন পরীক্ষা আসছে, এটা আমাদেরকে কিভাবে হেল্প করবে, আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের নেক্সট ইয়ারের জন্য বা মানে সামনে কিভাবে একটু প্রিপারেশনটা নেওয়া উচিত, কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত। লাস্ট ফিজিওলজি কোয়েশ্চেনটা দেখে আমার একটা জিনিস ধারণা হয়েছে যে স্যার ম্যাডামরা এখনকার প্রশ্নে যেটা প্র্যাকটিক্যাল বা যেটা আমাদের জন্য বেশি জরুরি, আমাদের দৈনন্দিন লাইফে বেশি জরুরি বা আমাদের ডাক্তারি করার সময় বা প্র্যাকটিস করার সময় বেশি জরুরি, ওগুলোর উপর একটু গুরুত্ব দিচ্ছে। যেমন সিবিএস থেকে আসছে যে সিম্প্যাথেটিক ভেসোকনস্ট্রিক্টর টোন ডিক্রিজ ডিউ টু ইনক্রিজ স্টিমুলেশন অফ, অর্থাৎ এখানে বোঝাচ্ছে হচ্ছে আমরা যে ব্লাড প্রেশারের কন্ট্রোল গুলো আমরা পড়েছিলাম, ওইটার কথাটাই এখানে মূলত হচ্ছে বোঝানোর চেষ্টা করছে।
আমরা একটু নিচে যাই, নিচে গেলে আমরা আরো কয়েকটা জিনিস দেখবো। আমি এটা ফার্স্ট চলে যাব, এখানে কিছু তেমন নাই। কার্ডিয়াক ইন্ডেক্সটা যেমন দেখেন রেসিডেন্সিতেও আসছে আবার ডিপ্লোমাতেও আসছে, সেম কোয়েশ্চেন, তাহলে আপনাদের সময় কিন্তু আসতে পারে। এরপরে আমাদের যেটা আছে যে এইখানে একটু বলি সিভিএস নিয়ে আমি একটু আলোচনা করি। সিভিএস এর ক্ষেত্রে আগে মানে এই বছর বাদে গত বছর বা তার আগের বছরে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল হচ্ছে মানে হচ্ছে আমাদের হচ্ছে ব্লাড ফ্লোর যে ফিজিওলজি অফ দ্য ব্লাড ফ্লো, ওইটা থেকে প্রচুর কোশ্চেন আসতো। যেমন রেজিস্ট্যান্স কাকে বলে, রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বা ফ্লো কার কার উপর ডিপেন্ড করে, বা হচ্ছে কি যে ভ্যালোসিটি। তো এগুলা থেকে কিন্তু পরীক্ষায় আবার প্রশ্ন আসতে পারে। আপনারা চেষ্টা করবেন সূত্রগুলাকে একটু প্রতিদিন একবার করে বা কিছুদিন পর পর একটু ভালো করে দেখার জন্য, অথবা একটা খাতার মধ্যে লিখে রাখার জন্য। আপনি সূত্রটা ফলো করলে মোটামুটি আপনি শিওর থাকতে পারেন, হয়তো 5টাই পারতে পারেন, কিন্তু অনেক সময় সূত্রের বাইরে একটা কিছু মিলে না বা একটু আলাদা হয়ে আসে, ওইটাকে আপনি বাদ দিলেও 4টা প্রশ্ন অ্যান্সার আপনি করতে পারবেন। সুতরাং আপনি চেষ্টা করবেন যে ওই ফিজিক্স অফ ব্লাড ফ্লোটা একটু ভালো করে পড়ার জন্য। ভাইয়া একটা কোশ্চেন করব। হ্যাঁ অবশ্যই। ভাইয়া হচ্ছে যে আমরা ধরেন যে কোশ্চেন গুলো তো মোটামুটি যখন যে টপিকস পড়া হয় ওর সাথেই সলভ করা হয়, বেশিরভাগই সবাই তাই করে, কিন্তু এই কোশ্চেন সহ সলভ পড়াটা আমরা কতদিন পড়বো? মানে পরীক্ষার আগেও কি আমরা, যেমন 7 দিন আছে কিংবা 10 দিন আছে, যখন আমরা মেইনলি টপিকস গুলোই বেশি পড়বো, নাকি সাথে তখনও আমরা হচ্ছে যে মানে সলভ গুলো করবো কোশ্চেন সলভ? আমার মতে কি তখনও প্র্যাকটিস করা উচিত, মানে তখন তোমার তো বেশি সময় লাগবে না। তুমি তখন কোয়েশ্চেন দেখলে অ্যান্সারটা বুঝতে পারবা যে এই জিনিসগুলো ট্রু হবে, এটা ফলস হবে। তুমি যদি নিয়মিত পড়ে থাকো তাহলে নিশ্চয়ই শেষের দিকে এসে খুব বেশি সময় লাগবে না। কোয়েশ্চেনটা পড়ার উদ্দেশ্য হচ্ছে তোমার প্র্যাকটিস করা। তুমি একটা টপিকস পড়লা, পড়ার পর মিলাই দেখলা যে আসলে টপিকসটার সাথে তুমি অ্যান্সার গুলা করতে পারতেছো কিনা, শুধু এতটুকু, আর কিছু না। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা যদি সম্ভব হয় শেষ মুহূর্ত পর্যন্ত, বিশেষ করে তোমার যদি মনে হয় যে কোনো একটা নির্দিষ্ট টপিকসে তোমার একটু কনফিউশন আছে, যেমন অনেকে বলে যে আমার সঙ্গে যাদের কথা হয় অনেকে মেসেজ দেয় যে আমি নির্দিষ্ট একটা টপিকসে কখনোই মানে এটা তো আমার বারবার ভুলে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার উচিত যে পড়ার পরে কোয়েশ্চেনটাও একটু দেখা। কেন দেখা উচিত? তোমার কনফিডেন্সটা বাড়ানোর জন্য। তাহলে তোমার সবসময় মনে হতে থাকবে যে আমি ওই টপিকসটা একটু কম পারি। ঠিক আছে, তাহলে শেষ মুহূর্তে এসে যদি সময় থাকে একবার দ্রুত কোশ্চেন অ্যান্সার গুলো দেখে নিতে পারো, যে তাড়াতাড়ি করো, অনেক ভাইয়া সময় না দিয়ে হ্যাঁ না, আপনি শেষ করেন ভাইয়া, পরে বলবো। আচ্ছা ঠিক আছে। এরপর আমি যেটা বলতে চাচ্ছিলাম, গতবার খেয়াল করে যে দেখেন আজকে আপনার, যেগুলো পড়াবেন ওগুলো একটু পিডিএফ হ্যাঁ করে দিয়ে দিন আজকে। আচ্ছা আচ্ছা যে ঠিক আছে, পিডিএফ করে আমরা সিবিএস এই টপিকস গুলি পড়তে হবে রেসপিরেটরি, তাহলে আমরা ডেইলি যখন রিভিশন দিব একটু একটু করে পড়বো, ওই টপিকস গুলি ধরে ধরে মেইনলি পড়বো। আচ্ছা ঠিক আছে। এমনিতে আমি এক্সামিনার টপিকস দিব, কিন্তু সাথে আমি যখন বলবো যেটা একটু লিখে নিতে হবে, যে এই টপিকসটা ভাইয়া বলছে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, বা এই টপিকসটা ওইটা একটু লিখে নিতে হবে। ঠিক আছে, আমরা একটু কোশ্চেনটা রেকর্ড থাকবে তো ভাইয়া, তাই না? হ্যাঁ এটা রেকর্ড থাকবে, সিনাপস একাডেমি পেজের মধ্যে রেকর্ড আছে, আগের প্যাথোলজিটাও আছে, এখন এটাও থাকবে। আচ্ছা, আচ্ছা আমি একটু বলি, আপনারা পরে কোশ্চেনটা চলে আসছে রেনাল ব্লাড ফ্লো এবং জিএফআর। জিএফআর থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। আমি গতদিনও হচ্ছে কি এর আগে দেখলাম জিএফআর কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বা রেনাল ব্লাড ফ্লো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সুতরাং এটা একটা খুব ভালো টপিকস। আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমাদের ভাইয়া ওটা করে দিলে একটু বললে ভালো হয় ভাইয়া। হ্যাঁ নুছাদ বলো বাপু। ভাইয়া একটু ওটা করে দিয়ে যদি বলেন ভাইয়া। অটোকয়েডস এটা তো আমরা আগে পড়াইছিলাম, তোমরা যদি কেউ চাও আমার থেকে এটা নিয়ে নিতে পারো, এটা তো পিডিএফটা করাই ছিল। এখানে আমরা যেটা কোশ্চেন ছিল হরমোনস এবং অটোকয়েডস, এর মধ্যে মনে রাখতে হবে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন হচ্ছে ফলস, কারণ এরা হচ্ছে কি, এরা হচ্ছে হরমোন। আর বাকিগুলা কিন্তু ট্রু, বাকিগুলা হচ্ছে আমাদের হচ্ছে কি যে অটোকয়েডস, তখন বাকিগুলা ট্রু দিতে হবে। এখানে বলছে কারা কারা কন্ট্রোল করে, তাহলে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন বাদে বাকিগুলা ট্রু হবে। অ্যানজিওটেনসিনের ব্যাপারটা একটু বলেন তো ভাই। অ্যানজিওটেনসিনের ব্যাপারে হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন, রেনিন হচ্ছে হরমোন, কিন্তু অ্যানজিওটেনসিন 2 কিন্তু হরমোন না। বইতে স্পষ্ট করে লেখা আছে কিডনি থেকে কোন কোন হরমোন সিক্রেশন হয়, কে বলতে পারবে? আমি তো পড়াইছি সেদিনও। রেনিন 125-hydroxycholecalciferol। রেনিন তো এনজাইম। হ্যাঁ রেনিন, ইরিথ্রোপয়েটিন এবং ভিটামিন ডি। আচ্ছা মেটাবলিক অ্যাসিডোসিস, আমরা আচ্ছা ভাইয়া হরমোন বললে কি রেনিনকে ট্রু দিব? রেনিন এনজাইম না? এইটাই হচ্ছে কথা, এটা তো বারবার ক্লাসের জন্য বলছিলাম
যে আপনার জ্ঞানং এ স্পষ্ট করে এই লাইনটা লেখা আছে যে কিডনি থেকে 3টা হরমোন সিক্রেশন হয়, রেনিন, ইরিথ্রোপয়েটিন আর একটা হচ্ছে ভিটামিন D3। এটা কিন্তু পরীক্ষা মনে একবার প্রশ্ন আসছিল, যারা যদি আগের বছরের কোশ্চেন দেখে থাকেন এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা আসছিল। আচ্ছা আমরা এইটা একটু দেখি, মেটাবলিক অ্যাসিডোসিস, এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা গতবার দেখেন, গতবার এবং এই রিলেটেড কোশ্চেন প্রায়ই প্রশ্ন আসে। একটা হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা হচ্ছে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা ইনক্রিজ অ্যানায়ন গ্যাপের ক্ষেত্রে আমরা একটা ছন্দ পড়ি, কে বলতে পারবে ছন্দটার নাম কি? ক্যাট মার্ট পাইলস। ক্যাট মার্ট পাইলস। এটা একটু মুখস্থ রাখবেন এবং এটা মনে রাখার চেষ্টা করুন, আশা করি এখান থেকে একটা প্রশ্ন কমন পড়তে পারে, নরমাল অ্যানায়ন গ্যাপ অথবা ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যালকালোসিস থেকে গতবার 2টা প্রশ্ন আসছে, একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস আর একটা হচ্ছে কজেস অফ দ্য মেটাবলিক অ্যালকালোসিস। সুতরাং বোঝা যাচ্ছে যে অ্যাসিড বেস ডিসঅর্ডার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা মেটাবলিক হোক আর রেসপিরেটরি হোক। আরেকটা কোশ্চেনও কিন্তু রেসপিরেটরি থেকে আসছে, যে রেসপিরেটরি অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যালকালোসিসের মধ্যে পার্থক্য কি, এইটা পরীক্ষা আসছে। এই যে মেটাবলিক অ্যালকালোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিসের মধ্যে কি পার্থক্য আছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে যদি আমাদের 5টা কোশ্চেন চলে আসে, আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আপনি যখন আপনার কাছে যে বইটা আছে বা যে শীটটা আছে ওখান থেকে পরীক্ষার আগের দিন অবশ্যই 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 দেখে যাবেন। এই রেনাল বডি ফ্লুইড থেকে গতবার প্রচুর কোশ্চেন আসছে এবং ভাই কোশ্চেনটা নিয়ে একটু ভাই একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই ওই যে ডিফারেন্সের ওই ব্যাপারে এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করবেন ভাইয়া। আচ্ছা আমি একটু বলি, সেটা লেখা ছিল যে রেসপিরেটরি অ্যালকালোসিস ডিফার ফ্রম মেটাবলিক অ্যালকালোসিস বাই দ্য ফলোইং। বলা হচ্ছে যে রেসপিরেটরি অ্যালকালোসিসে টেটানি ইজ লেস, কিন্তু আমরা যদি জেনে থাকি, আমি কিন্তু পরীক্ষার সময় বা সবসময় বলি যে মেটাবলিক বা রেসপিরেটরি অ্যালকালোসিস দুই ক্ষেত্রেই টেটানি হবে, এই ক্ষেত্রে কিন্তু কোনোটাতে কম বেশি হয় এবং কোনো কিছু কিন্তু কোনো এভিডেন্স বা কিছু নাই। তারপর রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে ইউরিন অ্যালকালাইন, ইউরিনটা অ্যালকালাইন হয় বলতেছে, ইউরিনটা কি অ্যালকালাইন হবে কিনা? ইউরিনটা অ্যালকালাইন হবে না, ঠিক আছে। বাইকার্বনেট ইজ নরমাল অর লো, এটা হচ্ছে ট্রু। কারণ হচ্ছে আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিসটা কেন হচ্ছে, রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা আমাদের বডি থেকে বের হয়ে যাওয়ার জন্য, অর্থাৎ আমরা বারবার করে শ্বাস নিচ্ছি, কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে। বডিতে যদি কার্বন ডাই অক্সাইড না থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাইকার্বনেটও কিন্তু তৈরি হবে না, কারণ কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেখান থেকে হচ্ছে বাইকার্বনেট তৈরি করে, ঠিক আছে। তাহলে আমরা বাইকার্বনেটটা আসলে বেশি পাবো হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে, কিন্তু রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে এটা নরমাল বা লো হতে পারে। PCO2 ইজ রিডিউস, যেটা আমরা প্রথমেই বলছি, রেসপিরেটরি অ্যালকালোসিসের কজটাই হচ্ছে PCO2 টা কমে যায়। গ্রেটার রিডাকশন ইন সেরেব্রাল ব্লাড ফ্লো, সেরেব্রাল ব্লাড ফ্লোটা কেন কমে যায় কে বলতে পারবে? ভাইয়া পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডের জন্য। PCO2 কমলে সেরেব্রাল ব্লাড ফ্লোটা ভেসোকনস্ট্রিকশন হয়। কোন জায়গায় শুধুমাত্র PCO2 বাড়লে ভেসোকনস্ট্রিকশন হয়? আর সব জায়গায় পালমোনারি কজ অফ হাইপারক্যালেমিয়া। এটা পরীক্ষার জন্য যে খুব গুরুত্বপূর্ণ তাছাড়াও না, আমার কাছে যদি আমি কোনদিন কোশ্চেন করতাম এই ধরনের কোশ্চেন গুলো প্রতিবারই দিতাম, কারণ এটা প্র্যাকটিক্যাল লাইফে খুবই গুরুত্বপূর্ণ। হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসেমিয়া, তারপর হাইপোক্যালসেমিয়া, এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনারা সবার জন্য অনুরোধ থাকবে বডি ফ্লুইডের হাইপোক্যালসেমিয়া, ক্যালসেমিয়া, তারপর হচ্ছে কি যে হাইপারক্যালসেমিয়া, ক্যালেমিয়া, হাইপোনেট্রেমিয়া, হাইপারনেট্রেমিয়া, আপনারা সবগুলা পরীক্ষার আগে খুব ভালো করে দেখে যাবেন, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কোন কোন হরমোনগুলা পটাশিয়ামের ব্যালেন্সের সাথে রিলেটেড, অর্থাৎ কারা কারা হাইপোক্যালেমিয়া করে এটা একটু আপনারা জানতে হবে। কোন কোন ড্রাগ গুলা হাইপারক্যালেমিয়া করে এটা জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ যেটা ইসিজি ফাইন্ডিংস, হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়াতে ইসিজি ফাইন্ডিংস কি, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা গতবার মনে হয় এটা আসে নাই, কিন্তু এবার আসতে পারে। টিপিক্যাল কজেস অফ হাইপোক্যালসেমিয়া, হাইপোক্যালসেমিয়ার কজগুলো আসছে এবং ইসিজি ফিচারও মনে আসছে। তো হাইপোক্যালসেমিয়া বা হাইপারক্যালসেমিয়া দুইটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দুইটাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ইসিজি ফিচারটা আমরা হাইপোক্যালেমিয়া বা হাইপারক্যালেমিয়াটা যেভাবে পড়ি সে তুলনায় কিন্তু হাইপোক্যালসেমিয়াটা ওইভাবে পড়ি না। তাহলে এখন বুঝতে হবে যে হাইপোক্যালসেমিয়ার ইসিজি ফিচারটাও গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন তাহলে জিজ্ঞেস করি, যেটা জ্ঞানং এ আছে, আপনারা কেউ বলতে পারেন কিনা সেটা একটু জিজ্ঞেস করি। হাইপোনেট্রেমিয়া পেশেন্টের ক্ষেত্রে ইসিজিতে আপনি কি পাবেন? হাইপোনেট্রেমিয়ার একটা পেশেন্ট ইসিজি করলেন, এটা জ্ঞানং এ আছে কিন্তু কমনলি পরীক্ষায় কখনো আসেনি।
হ্যাঁ, লো ভোল্টেজ ইসিজি। ভেরি গুড নজার, লো ভোল্টেজ ইসিজি হবে। ইসিজির যে ইয়াগুলো দেখবেন সবগুলো লো ভোল্টেজ হবে। ভেরি গুড। জিআইটি থেকে একটা কথা একটু লিখে রাখেন, জিআইটির ক্ষেত্রে আপনারা প্রিভিয়াস কোশ্চেন থেকে আশা করি কমন পড়ে যাবে, কারণ গতবার যে কোশ্চেন গুলো আসছে বা রিসেন্ট সময় যে কোশ্চেন গুলো পরীক্ষা আসছে বেশিরভাগই হচ্ছে জাস্ট প্রিভিয়াস কোশ্চেনেরই নতুন করে দেওয়া। তো আপনারা যদি কেউ পরীক্ষার আগে চাইলে জিআইটির জন্য আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলা এবং সেই রিলেটেড পড়াগুলো পড়ে যেতে পারেন। তবে এটা সবসময় যে অ্যাবসলিউট তা কিন্তু না। আপনারা যদি কোনো চার্ট বা কোনো কিছু থাকে ওই চার্ট গুলো অবশ্যই দেখে যেতে হবে। যেমন লোকাল হরমোনের যে চার্টটা আছে এটা অবশ্যই দেখে যেতে হবে, এখান থেকে যে কোনো কোশ্চেন পরীক্ষায় চলে আসতে পারে। ফিজিওলজি অফ ব্লাড থেকে একটা প্রশ্ন আসছে যেটা খুব বেশি কমন ছিল না, স্পেসিফিক গ্র্যাভিটি অফ ব্লাড ইনক্রিজ ইন। একটা ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি কখন বাড়বে? যখন হচ্ছে আমাদের বডি থেকে ডিহাইড্রেশন বা কোনো কারণে ফ্লুইড লস হবে। ফ্লুইড লস হলে তখন কি হয়ে যাবে? স্পেসিফিক গ্র্যাভিটি বাড়বে। সুতরাং বোঝা যাচ্ছে ফিজিওলজি অফ ব্লাড থেকে কিন্তু একদম যে কমন কোশ্চেন আসছে তা না। তো আমরা চেষ্টা করবো যে কমন টপিকস গুলো পড়ে যাওয়ার জন্য। নার্ভাস সিস্টেম থেকে ভিসকোসিটি যেসব কারণে বাড়ছে সেটাই হবে না? ভিসকোসিটি যে সকল কারণে বাড়তেছে সেই সকল কারণে। নার্ভাস সিস্টেম থেকে দুইটা প্রশ্ন আসছে, দুইটাই কিন্তু খুবই সহজ। একটা হচ্ছে লোয়ার মোটর আপার মোটর নিউরনের যে পার্থক্যটা আমরা পড়ি ওখান থেকে একটা প্রশ্ন আসছে, আর একটা প্রশ্ন পরীক্ষা আসছে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, রিসেপ্টর পটেনশিয়াল। রিসেপ্টর পটেনশিয়াল ছাড়া আমার জানা মতে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে একটা প্রশ্ন আসছে। এই যে সিম্প্যাথেটিক পার্ট অফ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ রেসপন্সিবল ফর, তাহলে আমাদের দেখতে নার্ভাস সিস্টেম থেকে খুব কমন কোশ্চেন পরীক্ষা আসে। ভাইয়া একটা কথা বলতাম, ভাইয়া রিসেপ্টর পটেনশিয়াল কোশ্চেনটা একটু বলবেন? বলার জন্য আচ্ছা, ভাইয়া আমার না নার্ভাস সিস্টেম খুব ভয় লাগে ভাইয়া পড়তে। নার্ভাস সিস্টেমটা খুবই বড় এবং আমার নিজেরও খুব ভয় লাগে পড়লে, কিন্তু আমার আশা করি যে কমন টপিকস থেকে প্রশ্ন চলে আসবে। রিসেপ্টর পটেনশিয়াল লেখা আছে ইজ নট এ গ্রেডেড পটেনশিয়াল। এই গ্রেডেড পটেনশিয়ালটার মানে কি? এই সেন্সরি রিসেপ্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন কোনো স্টিমুলাসটা ওই রিসেপ্টরকে স্টিমুলেট করে অর্থাৎ এক্সাইট করে তখন কি হয়? ওই রিসেপ্টরের মধ্যে কিছু চ্যানেল ওপেন হয়ে যায়, ওই চ্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন পজিটিভ আয়ন গুলা ভিতরে ঢুকতে থাকে। যেমন আপনাকে আমি একটা খামচি দিলাম, খামচি দেওয়ার পর আপনি ব্যথা পাইলেন, ব্যথাটা কি হবে? আপনি যখন একটা স্টিমুলাস পাইলেন তখন আপনার ওই সেন্সরি রিসেপ্টরের মধ্যে কি হয়ে যাবে? চ্যানেল গুলো ওপেন হয়ে যাবে, তখন সোডিয়াম এন্ট্রি হবে নার্ভের মধ্যে এবং নার্ভের মধ্যে ডিপোলারাইজেশন হবে, নার্ভের মধ্যে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। সুতরাং এখানে যে অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হচ্ছে এটা কোনো গ্রেডেড পটেনশিয়াল না। এটা কি হবে? এটা হচ্ছে একটা স্টিমুলাসের কারণে, ডাইরেক্ট স্টিমুলাসের কারণে কিছু চ্যানেল ওপেন হয়ে এটা একটা সরাসরি একটা অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হবে। ঠিক আছে। 2 নাম্বার যেটা লেখা আছে ক্যান বি প্রোপাগেটেড অ্যালং নার্ভ ফাইবার, এটা তো কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম যে অ্যাকশন পটেনশিয়ালটা যখনই তৈরি হয়ে যাবে এটা নার্ভের মধ্য দিয়ে কোথায় চলে যাবে? আমাদের হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া হয়ে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে বা স্পাইনাল কর্ডে চলে যাবে। সেখান থেকে আমাদের যে ট্র্যাক্টের মধ্যে যে স্টিমুলাসটা যাওয়া দরকার ওই ট্র্যাক্টের মধ্যে সেটা পাস হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাক্টস এজ ইলেকট্রিক্যাল স্টিমুলাস ফর জেনারেশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল। অবশ্যই রিসেপ্টর পটেনশিয়ালটা আসলে আমাদের অ্যাকশন পটেনশিয়াল, একটা নার্ভের মধ্যে অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট করতে সাহায্য করে। ক্যান বি জেনারেটেড অ্যাজ রেজাল্ট অফ অল্টার্ড আয়ন ফ্লো অ্যাক্রস রিসেপ্টর পটেনশিয়াল। কিছুক্ষণ আগে পড়লাম যে অল্টার্ড আয়ন ফ্লো, রিসেপ্টরের মধ্যে যখন সোডিয়ামটা বেশি করে ঢোকা শুরু করে তখনই শুধুমাত্র হচ্ছে এই অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হয়, এই অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হয়। ক্যান বি অ্যাবলিশড, আসলে এটা হচ্ছে কি হয়? যখন একটা নির্দিষ্ট সময় পর চ্যানেলগুলো এমনিতেই বন্ধ হয়ে যায় এবং দেখা যায় হচ্ছে এটা কি হয়ে যায়? এই স্টিমুলাসটা বা এই অ্যাকশন পটেনশিয়ালটা নিজেই হচ্ছে কি যে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, আপনারা চাইলে এটা নিয়ে দেখতে পারেন, পড়ে দেখতে পারেন। আমি এখানে ইতিমধ্যে অনেকগুলো মেসেজ পাইছি। আচ্ছা, আপনারা এইটা একটু পরে দেখেন। গ্রেডেড মানে কি? গ্রেডেড মানে আমার যেটা ধারণা যে আমরা বলে থাকি যে একটা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হওয়ার জন্য কি হবে? প্রথমে কিছুক্ষণ গ্রেডেড মানে কি? আপনি হচ্ছে কি যে আজকে একটা বাড়ি বানাইতে যান, আপনি প্রথমে 1 তালা বানাবেন, তারপর 2 তালা, তারপর 3 তালা, এভাবে করে করে একটা পটেনশিয়ালের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রথমে সোডিয়াম ঢুকবে 10, মানে 10টা সোডিয়াম ঢুকলো, তারপর কিছুক্ষণ পর আরো 10টা, তারপর আরো 10টা, এভাবে না। মূল কথা হচ্ছে চ্যানেল যখনই ওপেন হয়ে যাবে তখন সবগুলা চ্যানেলের মধ্যে দিয়ে সোডিয়াম গুলো আস্তে 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 ঢুকতে থাকবে, এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সাজেশনে চলে যাই। যেহেতু আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে আমার কাছে মনে হয়েছে বডি ফ্লুইড, রেনাল বডি ফ্লুইডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আপনাদের কাছেও মনে হয়েছে এটা, তো চেষ্টা করবেন যে রেনাল বডি ফ্লুইডটা একটু ভালো করে পড়ার জন্য। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, কোশ্চেন না
মানে রেনালে যে কোশ্চেন আছে না একটা, যে আপনার ইউরিন আরএপি থেকে কোন কোন ডিজিজ গুলা ডায়াগনোস করতে পারি? ইউরিন আরই দেখে কোন কোন ডিজিজ গুলো আমরা ডায়াগনোসিস করতে পারি, হ্যাঁ, এরকম একটা কোশ্চেন, মানে এটার আনসারের মাঝে যেমন মাল্টিপল মাইলেমা, এটা তো ডায়াবেটিস ডায়াগনোসিস মেলাইটাস। করা যায়। ইউরিনের মধ্যে যদি ইউরিন আরই করে ডায়াগনোসিস করা যাবে না, এটার জন্য তো আমাদের দেখতে হবে, বেঞ্চ জোন্স প্রোটিন দেখতে হবে। স্পেশাল তাহলে টেস্ট। ইউরিন আরইর মাঝে তো মাল্টিপল মাইলেমা আসবে না তাহলে? না, এটার জন্য আমাদের বেঞ্চ জোন্স, ইউরিনে আমরা দেখি বেঞ্চ জোন্স প্রোটিন, এটা তো প্রোটিন ইলেক্ট্রোফরেসিস করতে হবে। মানে এইভাবে আসলে শুধু ইউরিন আরি দিতে পাওয়া যাবে না, তাহলে তো আমরা ইউরিনারি করি ওখানে তো আমরা অনেক কিছু পাইতাম। ওখানে আমার তো কমনলি মনে হয় যে আমরা শুধুমাত্র ইনফেকশন, পাস বা এটা কারণটা বেশি থাকে বা কোনো কাজ থাকে বা আরবিসি থাকে, এইগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি, এছাড়া তো আর কিছু দেখতে পাই না। ঠিক আছে? ভাইয়া এমএস ফ্যাকাল্টির এরকম একটা কোশ্চেন আসছিল যে ইউরিন আরি দিয়ে কি কি ডায়াগনোসিস করা যায়। ওখানে আমাদের কোশ্চেন ব্যাংকের মধ্যে মানে হচ্ছে লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন, ওটার মধ্যে সবগুলো স্টেমই ট্রু দেয়া। ডায়াবেটিস ইভেন ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস তো তারপর পাওয়া যেতে পারে কারণ গ্লুকোজটা বেশি থাকে। না জি ভাইয়া, ভাইয়া, প্রবলেম হচ্ছে যেমন কার্সিনোমা, মানে ম্যালিগন্যান্সি ছিল, তারপর হচ্ছে আপনার ডায়াবেটিস, এরপর হচ্ছে মাল্টিপল মাইলেমা, আর হচ্ছে ইউটিআই, মানে এই চারটাই ট্রু। এখন ইউটিআইটা কি আমরা ডেফিনেটলি ইউরিন আরি করে পাবো কালচার ছাড়া? না, এটা ডেফিনিট না, কিন্তু তুমি একটা ক্লু পাবা আর কি, পাস সেলটা বেশি পাবা। তাহলে কি হলো ভাইয়া, ডায়াবেটিস কি দিব? ডায়াবেটিস পাবো? ডায়াবেটিস তো অবশ্যই দিবা, ডায়াবেটিস তো তোমার এখানে তো কোনোটাই আসলে ইউরিনারি দি ডায়াগনস্টিক কিছু কি খুব বেশি আছে? তুমি তো সবগুলাই হচ্ছে কি যে তোমার সাপোর্টিভ। হেমাচুরিয়া কিসের জন্য? তুমি তো কোনো ডায়াগনোসিসে পৌঁছাতে পারবে না কখনো। ইউরিনারি দিয়ে কি ডায়াগনোসিসে পৌঁছানো যাবে? শুধু জানতে পারবো হেমাচুরিয়া কি কারণে হতে পারে, তখন আমরা কতগুলো ডিডি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে কাছাকাছি যেগুলো যেগুলো হবে, যে মানে আমরা ক্লু পাচ্ছি কোন কোন ডিজিজ হতে পারে, সেক্ষেত্রে সেগুলো ট্রু দিতে হবে। ঠিক আছে? ভাইয়া স্যালাইভার ক্ষেত্রে ওই যে হাইপোটনিক হাইপারটনিক যেটা ছিল, এটা আমি আগেই এমনি বলছিলাম, এটা যারা আমার ক্লাস করছিল, স্যালাইভা হচ্ছে হাইপোটোনিক অ্যালকালাইন এবং রিচ ইন পটাশিয়াম এবং বাইকার্বনেট। হাইপোটোনিক অ্যালকালাইন, রিচ ইন পটাশিয়াম এবং বাইকার্বনেট। ওই যে পটাশিয়ামটা লো কেন বেশি ফ্লো থাকে? লো ফ্লোরেট হাই ফ্লোরেট এই দুই ক্ষেত্রেই কি একই রকম ভাইয়া? লো ফ্লোরেট এবং হাই ফ্লোরেটের মধ্যে আমি অনেকগুলা বই দেখছি, এর মধ্যে আমাদের একটা বিআরএস এর মধ্যে কিছু জিনিস আছে, আমি এটা আপনাদের দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। কিন্তু এখানে ব্যাপারটা কি, বিভিন্ন বইতে ব্যাখ্যাটার মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন কোন কোন বইতে বলতেছে যে না, হাই ফ্লোরেটে হচ্ছে কি যে আমাদের সোডিয়ামের কন্টেন্ট বেশি থাকে। কিন্তু আমার যেটা যেটা ধারণা হলো সবকিছু মিলে, সেটা হচ্ছে কি যে আমাদের স্যালাইভাটা বাইকার্বনেট বেশি থাকতেই হবে এবং বাইকার্বনেটের সাথে পটাশিয়ামটাও বেশি থাকতে হবে। এই দুইটা জিনিস আপনাদের সবসময় শিওর থাকতে হবে, কারণ আমরা হচ্ছে এমআরসিএস এর মধ্যেও পড়ি যে স্যালাইভার মধ্যে পটাশিয়ামটা বেশি থাকে। ঠিক আছে, কিন্তু হাই ফ্লো রেটে বলা যায় যে কম্পোজিশনটা একটু ডিফারেন্ট থাকে। কি ডিফারেন্ট থাকে? বাইকার্বনেট এবং পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা লো ফ্লো রেটের তুলনায় কম হবে এবং সেই তুলনায় সোডিয়ামের কনসেন্ট্রেশনটা হাই ফ্লো রেটে বেশি থাকবে। এইটা আমরা বলতে পারি তুলনা করে। কিন্তু হাই ফ্লো রেটে একদম সোডিয়াম খুব বেশি, পটাশিয়াম খুব কম, এই ধরনের কোনো অ্যাবসলিউট কথা বলা যাবে না। কারণ এই বাইকার্বনেটটা বেশি থাকে বলে এই বাইকার্বনেটটা আমাদের স্টোমাক থেকে যে অ্যাসিডটা হচ্ছে রিফ্লাক্স হয় ওইটাকে নিউট্রালাইজ করতে পারে। আপনার যদি ওইটা কম বেশি হওয়ার কোনো চান্স নাই, যে একদম বেশি হবে বা একদম কম থাকবে, এই ধরনের কোনো কিছু না। পিএইচ এর ক্ষেত্রে আমাদের মানে এমনি রেগুলার ক্লাসটা, ভাইয়াটার নাম আমার মনে নাই, ভাইয়া বলছিলেন যে যদি লো ফ্লো রেট হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসিডিক হবে, আর হচ্ছে যে স্লাইটলি অ্যাসিডিক, লো ফ্লো আর রেটে যদি হাই অ্যাসিডিক ফ্লো হওয়ার রেট হয় চান্স কম। লো ফ্লো রেটে তো তোমার পটাশিয়াম এবং বাইকার্বনেট সিক্রেশন হচ্ছে এবং ভালো একটা সময় পাওয়া যাচ্ছে পটাশিয়াম এবং বাইকার্বনেট সিক্রেশন করার জন্য এবং হাইড্রোজেন এবং সোডিয়ামকে এক্সট্রাকশন করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যালকালাইনের দিকে যাবে। ঠিক আছে, এটা নিউট্রাল থেকে অ্যালকালাইন দিকে যাবে লো ফ্লো রেটে। কিন্তু হাই ফ্লো রেটে একটু ঝামেলা হয়। হাই ফ্লো রেটে পটাশিয়াম এবং বাইকার্বনেট সিক্রেশন করা এবং সোডিয়াম এবং হচ্ছে কি যে হাইড্রোজেন আয়নকে এক্সট্রাকশন করা, এটা সময়টা কম পাওয়া যায়। সেই ক্ষেত্রে সাধারণত দেখা যায় কম্পোজিশনটা একটু চেঞ্জ হয়ে যায়, পিএইচটা তখন হচ্ছে আপনার একটু অ্যাসিডিক হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? জি আচ্ছা ভাই। ভাই, আর আরেকটা কোশ্চেন ভাইয়া ছিল। প্যারাথরমোনের হচ্ছে ডিরেক্ট ফাংশনটা ভাইয়া প্রত্যেকবারই কনফিউশন হয়ে যায়। প্যারাথরমোনের আমার ডাইরেক্ট আরেকটু অ্যাকশন গুলো কি কি কনফিউজ। আমি একবার বলি, তিনটা জায়গায় ডাইরেক্ট অ্যাকশন হবে। একটা হচ্ছে ভিটামিন ডি3 তৈরি করা, কিভাবে 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড তৈরি করা 1 আলফা হাইড্রোক্সিলেজ দিয়ে। তাহলে প্রথম গেল এটা, অথবা আসতে পারে পরীক্ষায় ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম তৈরি করা। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে বোন রিজর্পশন করা,
কিভাবে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, বোন রিজর্পশন করে, ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়ায়। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরা কিডনির মধ্যে পিসিটি এবং ডিসিটি দুই জায়গায় দুই রকম ফাংশন করে। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে ফসফেটের অ্যাবজর্পশনটা কমাই দেয়, ফসফেটটা এক্সক্রিশন হয় বেশি, আর ডিস্টাল কনভলিউটেড টিবিউলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা বেশি করে। এই 3টা ফাংশনকে আমরা বলবো ডাইরেক্ট ফাংশন। পরীক্ষায় ইনডাইরেক্ট আসে না, পরীক্ষায় আসে ডাইরেক্ট ওয়ার্ডটা উঠাই দিয়ে আসে প্যারাথর্মোন কি কাজ করে, তখন বোঝা যায় হচ্ছে সবকিছুকে ইনক্লুড করতে হবে। তো কোনটা বাদ গেল, যেটা সেটা হচ্ছে গাটের মধ্যে ডিউডেনামে ক্যালসিয়াম এবং ফসফেট দুটো অ্যাবজর্পশন করে, এইটা একটু স্পেসিফিক্যালি পরীক্ষায় আসে। তাহলে ডাইরেক্ট ওয়ার্ডটা দেখলে আপনি এই গাটের যে লাইনটা আমি মাত্র বললাম এটা অ্যাড করবেন না, বাকি 3টা যেটা বলছিলাম ওইটা অ্যাড করবেন। আর ডাইরেক্ট ওয়ার্ডটা না থাকলে তাহলে গাটের মধ্যে যেটা হয় ওইটা ওখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, এটাই হচ্ছে এই কোশ্চেন। ভাইয়া, বোন রিজর্পশন হলে ক্যালসিয়াম এবং ফসফেট দুইটার লেভেলই কি বেড়ে যাবে? নিয়ম অনুসারে দুইটাই বাড়ার কথা। ঠিক আছে, ক্যালসিয়াম এবং ফসফেট দুইটাই বাড়ার কথা, কারণ আমাদের বোনের মধ্যে 99% ক্যালসিয়াম থাকে এবং ফসফেটও বেশিরভাগই বোনের মধ্যে থাকে। তাহলে ভাই প্যারাথর্মোনের কাজ দিলে ক্যালসিয়াম এবং ফসফেট দুইটারই আমরা লেভেল বাড়ানো লিখবো? না না, অবশ্যই না, করে কখনোই না। লিখবেন হচ্ছে ক্যালসিয়ামের লেভেল বাড়ায় কিন্তু ফসফেটের লেভেল কমায়, কারণ কিডনির মধ্যে ফসফেটটা এক্সক্রিশন হয়ে যাচ্ছে এবং এটা খুবই প্রমিনেন্ট একটা ফাংশন। ঠিক আছে। হ্যাঁ, ওই যে একটা কোশ্চেন কিছুক্ষণ আগে ভাই আলোচনা করছিলেন যে রুটিন এন্ড মাইক্রোস্কোপ এক্সামিনেশন অফ ইউরিন প্রোভাইড ইনফরমেশন, মানে রুটিন এন্ড মাইক্রোস্কোপ এক্সামিনেশন অফ ইউরিন কি কি ইনফরমেশন দিবে আমি। হ্যাঁ, এখানে কি ভাই হচ্ছে ইউরোথেলিয়াল কার্সিনোমা, তারপর নেফ্রোপ্যাথি এগুলো কি পাওয়া যায় ভাই? কার্সিনোমা হলে যেটা হতে পারে যে হেমাচুরিয়া হতে পারে, আরবিসি পাওয়া যেতে পারে। ঠিক আছে, হেমাচুরিয়া হলে তখন আমরা একটা ধারণা করতে পারি যে এটা ক্যান্সার হতে পারে। তারপর নেফ্রোপ্যাথি ভাই? নেফ্রোপ্যাথি হলো যেমন ইউটিআই, বা ইউটিআই এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় হেমাচুরিয়াও থাকতে পারে। ঠিক আছে, এটাও কিন্তু অনেক সময় হতে পারে। তারপর কোনো ট্রমা, একটা পেশেন্টের যদি হচ্ছে 2 দিন আগে একটা ট্রমা হলো, তখনও কিন্তু হেমাচুরিয়া থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে কিছু ফিচার পাবো। এছাড়াও স্টোন, রেনাল স্টোনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হেমাচুরিয়া হয়। আরেকটা আছে ভাই রেনাল টিউবুলার ড্যামেজ, এটাও কি পাবো ভাই? হ্যাঁ, রেনাল টিউবুলার ড্যামেজের ক্ষেত্রে যেটা হতে পারে যে সাধারণত কাস্ট গুলা পাওয়া যেতে পারে, প্রোটিন কাস্ট। ঠিক আছে, প্রোটিন কাস্ট বেড়ে যেতে পারে, এটাও তাহলে এটার মধ্যে ইনক্লুড করতে হবে। আচ্ছা, তাহলে ভাইয়া কোশ্চেন ছিল ওই যে সেরাম ক্রিয়েটিনিন ইনক্রিজড আর হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন ডিক্রিজড, এইটা একটু ক্লিয়ারলি বলে দিবেন ভাইয়া। এটা আমাকে কোশ্চেন দেখে বলতে হবে, যেহেতু আমি এরকম প্রিপারেশন নিয়ে আসি নাই যে কোনটাতে বাড়ে বা কোনটা কমে, আর আমি এই টপিকসটা তো আসলে নেই না কখনো। নুজহাত বলতে পারবে, আমি ওদের বা সবার ক্ষেত্রে আমাদের যারা পরিচিত, আমি যে টপিকস গুলো নিই ওইখান থেকে যদি আপনি এখন একটা প্রশ্ন করেন অবশ্যই আমি এটা অ্যান্সার দিতে পারবো। না না ভাইয়া, মানে আমি আপনাকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, সরি। সমস্যা নাই, তুমি হচ্ছে আমাকে যদি মানে মেসেঞ্জারে বা কিছুতে নক দাও, আমি তোমাকে ওইটা খুঁজে বা মানে যেখান থেকে পারো সবচেয়ে ভালো অ্যান্সার দেওয়া আছে ওটা আমি বের করে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু এখন জিনিসটা আসলে তো মুখস্থ নাই। আমরা যেমন যদি এখন এন্ডোক্রাইন থেকে কেউ একটা প্রশ্ন করে, নুজাদ যদি বলে যে না ভাই আপনি কর্টিসলের ফাংশন গুলো বলেন, তাহলে হয়তো আমি এটা অ্যান্সার দিতে পারবো এখন। আচ্ছা, তাহলে আমরা একটু, হ্যাঁ অবশ্যই, যদি হচ্ছে ইনক্রিজ জিএফআর বলে, সেক্ষেত্রে বলে হচ্ছে ইনক্রিজ আর্টারিওলার প্রেসার, তাহলে কি সেক্ষেত্রে ট্রু হবে? কারণ আর্টেরিয়াল প্রেসার বাড়লে জিএফআর টা কিন্তু বাড়বে। মানে সেখানে কি অটো রেগুলেশনের ফ্যাক্টরটা আসবে না? অটো রেগুলেশনে তো তোমার মানে জিএফআর এর একটা অটো রেগুলেশন আছে। তুমি যেটা খুব ভালো একটা কথা বলছো, 90 থেকে 220, এটা অনেক বড় একটা রেঞ্জ। কিন্তু মানে মূল ব্যাপারটা হচ্ছে কি যে আমরা ধরে নেই যে ফিজিওলজি অনুসারে একটা জায়গায় ব্লাড প্রেশার যত বাড়বে, ব্লাড ফ্লোটা যত বাড়বে, সেটা কিন্তু হচ্ছে তত জিএফআর টাকে বাড়াবে। এটা কারণটা কি, অ্যান্সারটা কেন আমি এটা করব, কারণ অটো রেগুলেশনের রেঞ্জের বাইরে যদি হয় প্রেশারটা, এটা তো আমাদের উল্লেখ করে নাই যে রেঞ্জটা কত। যদি বলতো যে না এটা 220 প্রেশার বা 160 প্রেশার, তাহলে ঠিক আছে, আমি অটো রেগুলেশনের মধ্যে আছে। তোমাকে তো বলেও নাই যে এটা অটো রেগুলেশনের রেঞ্জের মধ্যে আছে নাকি রেঞ্জের বাইরে। সুতরাং এটা অবশ্যই এটা অবশ্যই ট্রু দিতে হবে। স্যার আরেকটা কোশ্চেন, যে ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন ডিক্রিজ ইন অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। হ্যাঁ, ইরিথ্রোপয়েটিন প্রোডাকশনটা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে কমে যায়। কে বলতে পারবে? এটা ব্যাখ্যাটা মনে হয় সেদিন দিছিলাম। একটা পেশেন্ট যদি ক্রনিক ডিজিজে ভোগে যেমন সিকেডি, তাহলে কিন্তু তার ইরিথ্রোপয়েটিন প্রোডাকশনটা কমে যায়। ওই যে ভাইয়া ইউরিয়া তৈরি হয়, ইউরিয়াটার টক্সিক ইফেক্টের জন্য সেল ডিস্ট্রাকশন বাড়ে, এই জন্য। হ্যাঁ, সেল ডিস্ট্রাকশন বাড়ে। আরেকটা জিনিস হচ্ছে কিছু সাইটোকাইন রিলিজ হয়, এই সাইটোকাইন গুলো আস্তে আস্তে কি করে ইরিথ্রোপয়েটিন প্রোডাকশনটা কমিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এইটার মধ্যে যাই। সবার আগে শুরু করতেছি যে রেনাল বডি ফ্লুইড ইলেকট্রোলাইট অ্যাসিড বেস ব্যালেন্স।
তো এখানে যেটা লেখা আছে সবার আগে কিডনি ফাংশন, এখানে আমি যেটা বলছিলাম যে চেষ্টা করবেন হরমোন, যে হরমোন গুলো আছে ওইটা পড়ার জন্য। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই ভাই যে একটা কোশ্চেন এসেছিল ভাই আমাদের এই যে মক টেস্টের, মানে ওখানে ভাই ছিল লোকাল মেটাবলিক অ্যাক্টিভিটি ইজ দ্য চিফ ফ্যাক্টর ফর ডিটারমিনিং দ্য রেট অফ ব্লাড ফ্লো। এখানে কি ভাইয়া কিডনিটা কি ফলস হবে নাকি ট্রু হবে ভাইয়া? লোকাল মেটাবলিক অ্যাক্টিভিটি যেটার মধ্যে মানে ইয়া ছিল যে কিডনি আসলে লোকাল মেটাবলিকের মাধ্যমে করে কিনা, আমার জানা মতে হচ্ছে করে না। ভাইয়া লোকালি তো ওই যে তিনটা আসবে, ব্রেন, করোনারি আর হচ্ছে স্কেলেটাল। হ্যাঁ আমার জানা মতে কিডনিটা এখানে নাই, ব্রেন, কর্নার এবং স্কেলেটাল এগুলো থাকতে পারে। ঠিক আছে, এটা কিন্তু স্পেসিফিক আনসার, কারণ এটা মনে হয় কোন একটা জায়গায় বইতে বা কোথাও যেন আছে। এটা রড্ডির কোশ্চেন। রড্ডিতে লোকালি আছে। তিনটা আর হচ্ছে সেন্ট্রালি হচ্ছে দুইটা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি মেসেঞ্জার সেলের ক্ষেত্রে একটা জিনিস পড়বেন যে মেসেঞ্জার সেলের কে কন্ট্রাকশন করে কে রিল্যাক্সেশন করে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা পরে আবার দেওয়া আছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের মধ্যে কন্টেন্ট গুলা কি কি জানতে হবে। রেনিনেরটা খুব ভালো করে জানতে হবে, রেনিন কিভাবে কাজ করে। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, তার আগে একটু বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন জিএফআর কারা কারা বাড়ায় এবং জিএফআর কারা কারা কমায়, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিএফআর কারা কারা বাড়ায় কারা কারা কমায়। তারপর টিউবুলার রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন, গতদিনই দেখছেন একটা প্রশ্ন ছিল যে কোন কোন জায়গায় কোনটা অ্যাবজর্পশন হয়, সোডিয়াম কোথায় অ্যাবজর্পশন হয়, ইউরিয়া কোথায় অ্যাবজর্পশন হয়। সুতরাং আমাদের শীটের মধ্যে দেওয়া আছে যে কোন জায়গায় কোনটা অ্যাবজর্পশন হয় আর কোনটা সিক্রেশন হয়, এটা আপনারা খুব ভালো করে দেখবেন। একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম গতদিন, বলছিলাম অ্যানজিওটেনসিন 2 কোনটার উপর বেশি কাজ করে, কোন কাজটা বেশি করে, ভাইয়া অ্যাফারেন্ট আর্টেরিয়াল ভেসোকনস্ট্রিকশন না ইফারেন্ট আর্টেরিয়াল ভেসোকনস্ট্রিকশন? ইফারেন্ট আর্টেরিয়াল ভেসোকনস্ট্রিকশন। একজন কোশ্চেন করতে ভাইয়া চাই, আমি শুনতে পাচ্ছি। একটা কোশ্চেন করি যে কতগুলো কোশ্চেন আছে না যে কোন কোন জিনিসগুলো বাড়ায় কোন কোন জিনিসগুলো কমায়, এটা থেকে একটা সাইড পড়লেই হবে, যেগুলো বাড়ায় দুইটা পড়লে আবার দেখা যায় যে মনে থাকে না, শুধু এটা একটা তুমি পড়লে। যদি টেকনিক্যালি পড়তে চাও পড়তে পারো, আমার মনে হয় না এটা খারাপ বুদ্ধি, এটা খুব ভালো বুদ্ধি, কিন্তু চেষ্টা করো যে অন্য সাইডের মধ্যে মানে কোনো অ্যাটিপিক্যাল কিছু আছে কিনা একটু জাস্ট খেয়াল রাখার জন্য। এমন না যে এটা তুমি মুখস্থ করা লাগবে, তুমি যখনই একটা সাইড রিভিশন দিবা আরেকটা সাইড একবার একবার টানা পড়ে যাবা, পড়ে আচ্ছা গেলে আচ্ছা তোমার মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে থাকবে যে না, আর তখন তুমি কোশ্চেনটা খুব দ্রুত অ্যান্সার করতে পারবা, পরীক্ষা কোশ্চেনটা দেখে মাত্র অ্যান্সার করতে পারবা যে খুব দ্রুত। কারণ অনেক বইতে একটা ব্যাপার হচ্ছে একটা বইতেও তুমি ধরো একটা জিনিস পড়লা, অনেক সময় একই জিনিসের দুইটা বইতে আলাদা আলাদা জিনিস থাকে, তো কনফিউশন গুলো আসতেই পারে। তো যাই হোক, একবার যখন অন্যটা মুখস্থ করবা সাথে আরেকটা পাশ একটু একবার চোখ বুলাই যাবা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এডিএইচ। এডিএইচ এর ব্যাপারে আমি খুব ভালো বারবার করে বলতেছি, হরমোনের মধ্যে এডিএইচ থেকে প্রচুর কোশ্চেন আসে। হরমোন অ্যাক্টিং ওভার কিডনি, তারপর হচ্ছে ফাংশনস অফ দ্য অ্যানজিওটেনসিন 2, অ্যানজিওটেনসিন 2 এর ফাংশন গুলো খুব ভালো করে পড়বেন। ইসিএফ এবং আইসিএফ এর যে দুইটার মধ্যে পার্থক্য, অর্থাৎ কোন ইলেকট্রোলাইটটা কোন জায়গায় বেশি থাকে কম থাকে এটা একটু দেখে নিবেন। আর ইসিএফ এর ভলিউম ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নিবেন। আর ইসিএফ বা আইসিএফ এর ভলিউম মেজার করার জন্য আমরা কোন কোন সাবস্টেন্সকে ব্যবহার করি এগুলো একটু দেখে নিবেন। হরমোন রেগুলেটিং সোডিয়াম ব্যালেন্স, ইসিএফ ভলিউম, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোন হরমোনটা কে কে অংশগ্রহণ করে সেটা গতদিন পরীক্ষায় আমি বলছিলাম, পরীক্ষা পরে। আর কারা কি কাজ করে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবেন। বাফার থেকে রিসেন্টলি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে নাই, বডি বাফারের ডিস্ট্রিবিউশন আপনারা শুধু নামগুলা জেনে রাখতে পারেন কিন্তু আর কিছু পরীক্ষায় আসে নাই, সুতরাং এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই। অ্যাসিড বেস ব্যালেন্স, এটা বলবো না, এই অংশগুলো পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। মেটাবলিক বা রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস কজ, তারপর হচ্ছে কিভাবে কম্পেনসেশন হয় এটা একটু ভালো মতো খেয়াল রাখবেন, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। একই সাথে যা যা এখানে দেওয়া আছে মেটাবলিক অ্যাসিডোসিস, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন সব। এসআইএডিএইচ ভাইয়া একটু 12টা দেখালে ভালো হতো, 12 থেকে। 12 থেকে এটা তো দিয়ে দিব, তুমি এটা তো লেখা লাগবে না। আচ্ছা আচ্ছা তুমি শুধু একটু খাতা নিয়ে যে আমি যদি এক্সট্রা কিছু বলি ওটা লিখে রাখতে পারো, ভাই এই লাইনটা বলছে বেশি করে দেখার জন্য, আর কিছু না। ভাই আমি একটু স্ক্রিনশট নিতে যাচ্ছিলাম, একটু 12 থেকে দিলে ভালো আচ্ছা এই যে হতো। তাহলে নাও, এই যে আমি দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম যে মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে বারবার ভমিটিং এর ক্ষেত্রে কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার আসছে, তো যারা পারবেন এটা খুব ভালো করে একটু দেখে যাবেন। এসআইএডিএইচ পরীক্ষায় আসার মতো একটা টপিকস। এসআইএডিএইচ আমরা কিন্তু খুব কমনলি ওয়ার্ডের মধ্যে পাই, অনেক সময় আমরা এটাকে বুঝতে পারি না, কিন্তু এই এসআইএডিএইচটা কজ কি কি এবং ইউরিন বা ব্লাডের মধ্যে আমরা টেস্ট করলে কি কি ফিচার পাবো এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
হাইপার বা হাইপোক্যালেমিয়ার কথা আগেই বলছে, এটা লাগবে না। অ্যানোয়ান গ্যাপটা ক্যালকুলেশনটা আসে না, কিন্তু অ্যানোয়ান গ্যাপ কখন বাড়বে, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ ইনক্রিজড অ্যানোয়ান গ্যাপ পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবার আমরা যাব 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের আরেকটা পরীক্ষা। আমরা নিউরোফিজিওলজিটা একটু বলে ফেলি, নিউরোফিজিওলজি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে আমার এখানে যা যা দেওয়া আছে এর সাথে কিছু কিছু যোগ করতে হবে। যেমন হচ্ছে কি যে নার্ভ, আমাদের হচ্ছে কি যে কোন নার্ভটা কোন ধরনের সেন্সেশন ক্যারি করে। আমরা বলি না যে 3 ভাগে ভাগ করি নার্ভ ফাইবারকে, এ বি সি, এর মধ্যে কোনটা শার্প ফাইবার, কোনটা হচ্ছে কি যে শার্প পেইন, কোনটা হচ্ছে ভিসেরাল পেইন, কোনটা কে ক্যারি করে, এই জিনিসটা পরীক্ষায় আসার মতো একটা টপিকস, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর যেটা হচ্ছে রিসেপ্টর, রিসেপ্টর পরীক্ষার জন্য খুবই এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায়ই প্রশ্ন আসতো কোন ধরনের রিসেপ্টর কোথায় থাকে, কোনটা ক্যাপসুলেটেড কোনটা নন ক্যাপসুলেটেড, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার এইখানের জন্য এখন যেটা পরীক্ষা দিল, যেটা আপার মোটর লোয়ার মোটর নিউরন, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, এটা ছাড়াও পরীক্ষা আসার মতো কিছু টপিকস আছে। যেমন হচ্ছে কি আমাদের ক্রেনিয়াল নার্ভস গুলা, ক্রেনিয়াল নার্ভের অরিজিন কোনটা কোথায়, কোনটা প্যারাসিম্প্যাথেটিক কোনটা সিম্প্যাথেটিক, কোনটা সেন্সরি কোনটা মোটর, এগুলো একটু ভালো মতো করে পড়া উচিত। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, এটা এখানে বলা হয়নি, আপনারা যদি সম্ভব হয় অবশ্যই 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 ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমটা পড়বেন। এই ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম পড়ার সময় আপনার প্রত্যেকটা ট্র্যাক্টের ব্যাপারে কোন ট্র্যাক্ট কোন ধরনের সেন্সেশন ক্যারি করে এটা আপনার পড়া হয়ে যাবে। তাহলে যদি ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমটা ভালো মতো পড়া থাকে অবশ্যই আপনার ওই ট্র্যাক গুলো তখন পড়া হয়ে যাবে। তাহলে ট্র্যাকস অফ দ্য স্পাইনাল কর্ড, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমে কি ভাই আপার মোটর লোয়ার মোটর দুইটাই পাবো ভাই? তুমি যদি নিচের দিকে যাও যেখানে তোমার ট্রান্সেকশন হবে তার নিচে কেমন হবে, নিচে হচ্ছে আপার মোটর নিউরন, আর যে লেভেলে ট্রান্সেকশন হচ্ছে ওই লেভেলে শুধুমাত্র লোয়ার মোটর নিউরন, কারণ ওখানে একটা স্পাইনাল নার্ভও কাটা যাচ্ছে। যে স্পাইনাল নার্ভটা কাটা যাচ্ছে ওইটা না কাটা যাওয়ার কারণে এটা লোয়ার মোটর নিউরন লেশন করবে। ঠিক আছে। রেজড আইসিপি এটা পরীক্ষা না, আমাদের দৈনন্দিন লাইফ সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। এই ক্রুশিংটা একটা একবার দেখে নেবেন। ব্রেন ডেথের কি কি সাইন আছে, এটা যদিও আমরা বেলি ল্যাবে পড়াই, এটা একটু দেখে নেবেন যে ব্রেন ডেথের ক্ষেত্রে কোন কোন সাইনগুলো আমরা পেয়ে থাকি। জিআইটির ক্ষেত্রে আমি বারবার বলবো, জিআইটির কথা কিছুক্ষণ আগে দেখালাম যে প্রশ্নগুলো পরীক্ষা আসছে, এটা আগের বারেরই কিছু কন্টিনিউয়েশন। আমি 2-1টা প্রশ্ন বলবো যেটা আমাদের লোকাল হরমোনস অফ দা জিআইটি, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রিন। আচ্ছা, লোকাল হরমোনস এর ব্যাপারে বলবো, এটা পরীক্ষার আগের দিন অবশ্যই দেখে যাবেন। আপনাদের মনে হয় ডেভিডসনের চার্টটাই দেওয়া আছে আমাদের শীটের মধ্যে, বা আপনাদের ডেভিডসন আছে, আপনারা অবশ্যই এটা দেখে যাবেন পরীক্ষার আগের দিন। এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্যাস্ট্রিন। 2 নাম্বার যেটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি, যেমন কোলিসিস্টোকাইনিন বা সিক্রেটিন থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় এ পর্যন্ত আসে নাই। সিক্রেটিন থেকে মনে হয় আসতে পারে, কিন্তু কোলিসিস্টোকাইনিন থেকে আসে না, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভিআইপি পড়তে হবে, জিআইপি পড়তে হবে, বম্বে সিনটা একটু পড়তে হবে। তাহলে লোকাল হরমোন হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তারপর গ্যাস্ট্রিক জুস বা এইচসিএল, এখানে আমরা যেভাবে পড়াইছি আশা করি কোনো কিছু বাদ নাই। তারপরে হচ্ছে কোন কোন সাইটে কোনটা অ্যাবজর্পশন হয়, যারা আমার ক্লাস করছে বা আমার সাথে ছিল, আমরা জিআইটি তে মনে হয় এগুলা কোনো বসতে কোনো বাকি থাকার কিছু নাই, যে কোথা থেকে কোনটা অ্যাবজর্পশন হয়, কোনটাকে কখন আমরা যদি কোনো ট্রান্সেকশন করি বা রিসেকশন করি সেক্ষেত্রে কি কি ডেফিসিয়েন্সি দেখা দিবে, এগুলো একটু পড়তে হবে। আয়রন এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন পরীক্ষার জন্য না, দৈনন্দিন লাইফে যেমন ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আয়রন অ্যাবজর্পশনটা কোথায় হয়, কোন কোন ফ্যাক্টর গুলো আয়রন অ্যাবজর্পশন বাড়ায়, কোন কোন ফ্যাক্টর গুলো আয়রন অ্যাবজর্পশন কমায়। আমার যদি জিআইটি শীটের মধ্যে আমরা যখন আমি 10 ইয়ার্স এ পড়াইছিলাম তখন আমি সবগুলা জিনিস একসাথে করে দিছিলাম। নুজাতরা দেখছো কিনা মনে আছে কিনা, ওইখানে কিন্তু সবগুলো একসাথে ছিল। ক্যালসিয়াম অ্যাবজর্পশন, কোন কোন ফ্যাক্টর গুলো ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়, কোনটা কোনটা কমায়, এটাও পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 6 এবং 7 এটা আপনারা আমাদের শীটটা দেখে যাবেন, শীটের মধ্যে অনেকগুলো দেওয়া আছে। আমাদের গাটের মোটিলিটি কারা কারা বাড়ায় কারা কারা কমায়, ওখানে স্পষ্ট করে লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন এভাবে ভাগ করা আছে, ওটা একটু ভালো করে দেখবেন। এইচসিএল সিক্রেশন কারা বাড়ায় কারা কমায়, এটা একটু দেখবেন। আমি আরেকটু অ্যাড করি, যারা একটু বেশি পড়তে চান, এটা পরীক্ষা এক্সাম নাইট টপিকস হিসেবে না, আপনারা হচ্ছে গাটের মুভমেন্টস গুলো একটু জানা রাখবে। যেমন আপনারা যদি পড়েন, আমরা মুখের মধ্যে হচ্ছে কি যে চিউইং করি, তারপরে হচ্ছে কি যে ফ্যারিংস এর মধ্যে সোয়ালোইং হয়, সোয়ালোইং এ কোনটা কোনটা স্টেপস থাকে, তারপরে হচ্ছে স্টোমাকে কি হয়, লার্জ ইন্টেস্টাইনে কি হয়, এটা একটু জানতে হবে। মাইগ্রেটিং মোটর কমপ্লেক্সটা একটু জানবেন যে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্সটা কখন কাজ করে। তারপর আরেকটা প্রশ্ন পরীক্ষায় যেমন আসছিল যে আমাদের হচ্ছে পেসমেকার অফ দা গাট, এই ধরনের কোয়েশ্চেন গুলো পরীক্ষা আসতে পারে, একটু একটু করে জানতে হবে। যেমন আমরা আরেকটা যে বলছিলাম যে প্রাইমারি বাইলিসিড সেকেন্ডারি বাইলিসিড, এটা এফসিপিএস এর জন্য খুবই জনপ্রিয় একটা টপিক, কিন্তু রেসিডেন্সিতে কখনোই আসে নাই।
সুতরাং এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সোমাটোস্ট্যাটিন আমাদের এফসিপিএস এর জন্য খুবই জনপ্রিয় একটা টপিকস, এখানে কখনো আসে নাই, এটা একটু ভালো করে আপনারা দেখবেন। হ্যাঁ, ফ্যাক্টরস এফেক্টিং এই যে গ্যাস্ট্রিক এমটিং আর হচ্ছে, হ্যাঁ এটা তোমাদের শীটের মধ্যে কিন্তু আছে, শীট থেকে দেখে নিতে পারো, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ দুইটা ফ্যাক্টর কি মোটামুটি সেমই হয় ভাই, মানে গ্যাস্ট্রিক এমটিং আর হচ্ছে ইন্টেস্টিনাল মোটিলিটি? এইখানে কিছু কিছু তো একই আছে, যেমন তোমার হচ্ছে আমরা যদি বলি একটা ভেগাস নার্ভে ভেগাল স্টিমুলেশন, এটা তো দুইটার ক্ষেত্রে একই, ঠিক আছে। তারপর গ্যাস্ট্রিক অ্যাপিটাইটটা বাড়াবে যেমন হচ্ছে গ্যাস্ট্রিন, কিন্তু হচ্ছে কি যে কমাবে হচ্ছে বাকি যা যা আছে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, জিআইপি, ভিআইপি, দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা একটু দেখতে হবে আলাদা করে, ঠিক আছে। এন্ডোক্রাইনোলজি আমার টপিকস, আমি যেহেতু পড়াইছিলাম, আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিকস এর মধ্যে যেটা আমার কাছে মনে হয় আসার মতো, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, এটা আসার মতো এবং এটা সবার জানা উচিত। 2 নম্বর হচ্ছে ইনসুলিন। আমি যদি কখনো মানে এক্সামিনার হই তাহলে আমি অবশ্যই দিতাম যে গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন এবং ক্যালসিয়াম হিমোস্টেসিস, এগুলা দৈনন্দিন লাইফে খুবই গুরুত্বপূর্ণ, মানে আপনি এটা প্রতিদিন বারবার করে ফেস করবেন এই জিনিসগুলা। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ থাইরয়েড, কিন্তু থাইরয়েড থেকে রিসেন্ট সময়ে যে একদম প্রশ্ন আসছে এরকম না, তারপর আপনারা একটু দেখে যান। তো পরীক্ষার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ আছে হচ্ছে অ্যাড্রেনা হরমোনের মধ্যে যেটা হচ্ছে অ্যালডোস্টেরন, তারপর ইনসুলিনের সাথে ডায়াবেটিসটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কুশিং সিনড্রোম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া আমি একটু বলি অ্যাড্রেনাল মেডুলাটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। আর এর সাথে আপনারা পড়বেন কোনটা কোনটা স্ট্রেস হরমোন, এটা গতবার মনে হয় রেসিডেন্স ডিপ্লোমাতে আসছিল। স্ট্রেস হরমোন কারা কারা, অর্থাৎ আমরা যদি বেলি লাভ কেউ দেখে থাকেন, বেলি লাভের মধ্যে একটা চার্ট আছে, কোনটা কোনটা স্ট্রেসফুল কন্ডিশনে বাড়ে, কোনটা কোনটা কমে। আমি একটা ছন্দ বলছিলাম, কেউ কি বলতে পারবেন যে স্ট্রেস হরমোনের ক্ষেত্রে মনে রাখার জন্য? 2C 2G। হ্যাঁ 2G 2C, এটা একটু মনে রাখেন, অন্তত কিছু হলেও মনে থাকবে। আচ্ছা, গ্রোথ হরমোনের ক্ষেত্রে গ্রোথ হরমোন থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে না, আসছে যে গ্রোথ 2C কর্টিসল আর একটা কি হয়? ক্যাটেকোলামাইন। ভাইয়া এক জায়গায় থাইরক্সিনও লিখছে। থাইরক্সিন কখনো আসবে না, এটা আপনারা, আমি বলছিলাম যে বেলি ল্যাবটা একটু খুলে দেখতে হবে, যারা বেলি ল্যাব আছে ওখানে একটা স্ক্রিনশট দিতে পারেন, ওখানে সুন্দর করে দেওয়া আছে। ভাই 2Gটা কি? 2G এর মধ্যে গ্লুকাগন এবং হচ্ছে কি যে আমাদের গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের ক্ষেত্রে যেটা আসছে যে গ্রোথ কে ইনফ্লুয়েন্স করে কোন কোন হরমোন, একই সাথে মনে রাখতে হবে ক্যালসিয়াম হিমোস্টেসিসে ভূমিকা রাখে কোন কোন হরমোন। এই দুইটা কোশ্চেনকে একটু কাছাকাছি করে পড়তে হবে। মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, এটা যারা সার্জারি ফ্যাকাল্টি বা এমএস ফ্যাকাল্টি তাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এমডি ফ্যাকাল্টি যারা আছে তারাও পড়বেন। আবার পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা কিন্তু আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এমডি ফ্যাকাল্টির আছেন, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পলিসিস্টিক কিডনি ডিজিজ। হ্যাঁ পলিসিস্টিক কিডনি ডিজিজে ভাই কোন কোন হরমোন ইনক্রিজ করবে আর কোনটা কোনটা ডিক্রিজ করবে, এটা একটু বলবেন ভাই? আচ্ছা, ডিক্রিজ করে তোমার হচ্ছে এফএসএইচ না থাকার কারণে ফলিকল গুলা গ্রো করবে না। তো ফলিকল গ্রো না করলে কি হবে না, তোমার এখান থেকে স্ট্রোজেনের যে তৈরি হওয়া, তারপরে হচ্ছে কি আমাদের এলএইচ হরমোন তৈরি হওয়া, এগুলা কিন্তু কোনো এফেক্টেড হবে না, এগুলা বেশি বেশি থাকবে, টেস্টোস্টেরন বেশি থাকবে, ঠিক আছে। তাহলে পেশেন্টের মধ্যে কমতেছে হচ্ছে কোনটা, একটা এফএসএইচ। এছাড়া টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, তারপরে হচ্ছে কি যে লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন, এগুলো সব বেশি থাকবে। এগুলোর প্রভাবে কি হবে, পেশেন্টের হচ্ছে কি যে ওভুলেশনটা হবে না, অর্থাৎ পেশেন্টের ওভুলেশন না হয়ে অ্যানোভুলেটরি মেনস্ট্রুয়াল সাইকেল হবে। পেশেন্টের মেনস্ট্রুয়াল সাইকেলটা ইরেগুলার থাকবে, কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলটা হবে, কেন হবে বলতো কেউ একজন? নুজাত বলতো কেন হবে, এটা পড়াইছিলাম তোমাদেরকে। পেশেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, তার ওভুলেশন হচ্ছে না কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল চলতেছে, মানে ইরেগুলার। ওই যে এফএসএইচ কম থাকে ভাইয়া, এটা তো আমরা বললামই যে এফএসএইচ কম থাকার কারণে মানে ফলিকল গ্রো করতেছে না। মাহাজাবিন বলো তো। ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরনের লেভেলটা বেড়ে যাবে, তখন এন্ডোমেট্রিয়ামটা ভেরি গুড, আর কিছু থিকনেসটাও বলা বের হয়ে, তুমি বলছো সেটাই, মানে ইস্ট্রোজেনের প্রভাবে এন্ডোমেট্রিয়ামটা অনেক বেশি গ্রো করে, ওটা নিজের ভারে তখন এটা কি হয়ে যায়, মেনস্ট্রুয়াল ফ্লো হিসেবে এটা বের হয়ে আসে। ভেরি গুড। সিভিএস ফিজিওলজি, সিভিএস এর মধ্যে হচ্ছে কি আমাদের পড়তে হবে যে অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য কার্ডিয়াক মাসেল, এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যেহেতু অনেকবার এটা নিয়ে খুব কনফিউশন হয়েছে। তারপরে হচ্ছে কি যে ভেসোঅ্যাক্টিভ সাবস্টেন্স, কোনটা ভেসোকনস্ট্রিক্টর, কোনটা ভেসোডাইলেটর, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতো, এবারও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ফিজিক্স অফ ব্লাড ফ্লো, আপনারা চেষ্টা করবেন সূত্রগুলা মনে রাখার জন্য। আপনি কঠিন কোন অংশ কোনটা মিলাইতে পারতেছেন না বা এগুলা না, আপনি অন্তত সূত্রগুলো মনে রাখবেন, আপনি 5টার মধ্যে 3টা থেকে 4টা প্রশ্ন অ্যান্সার করতেই পারবেন। সুতরাং ফ্লো এর ক্ষেত্রে যে যে সূত্রগুলো আছে এগুলো একটু মনে রাখবেন।
কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক আউটপুট, সে সাথে কোন কোন ফ্যাক্টরগুলো কার্ডিয়াক আউটপুটকে নিয়ন্ত্রণ করে, তারপর ভেনাস রিটার্ন, তারপর হচ্ছে এন্ডায়াস্টোলিক ভলিউম, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হার্ট সাউন্ড বা হার্ট রেট থেকে, হার্ট সাউন্ড থেকে রিসেন্টলি কোনো প্রশ্ন আসে নাই, তাও দেখে রাখতে পারেন যে কোন সাউন্ডটা কখন হয়। জেবিপি থেকেও কোনো প্রশ্ন পরীক্ষায় আসে নাই রিসেন্ট সময়ে, কিন্তু জেবিপিটা এমডি ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট, কারণ জেবিপিতে এ ওয়েভটা কখন বেশি থাকে, ভি ওয়েভটা কখন বড় থাকে, এগুলা পরীক্ষায় আসার মতো জিনিস। এক্সারসাইজ এবং হিমোরেজের ইফেক্ট থাকে কি কি সিবিএস এর উপর, এটা সবার জানা উচিত। সিবিএস এর কি কি ইফেক্ট থাকে এক্সারসাইজের, এটা জানতে হবে, এটা নিয়ে স্টার্ট করে রাখেন। আর ব্লাড প্রেশার এবং ব্লাড প্রেশারের কন্ট্রোল, এটা আমরা গতবারই দেখলাম যে গতবার প্রশ্ন আসছে, সুতরাং এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ইসিজি চেঞ্জেস ইন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, শুধু যে ইম্পর্টেন্ট তা না, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটার সাথে তাহলে আমি একটু বলি যে আমাদের আর কোন কোন টপিকস গুলো আগেই পড়ে ফেলা উচিত। সবার আগে জানা উচিত যে অ্যাকশন পটেনশিয়ালটা এসএ নোডের ক্ষেত্রে এবং কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কি ধরনের ডিফারেন্স থাকে। 2 নাম্বার হচ্ছে কার্ডিয়াক মাসেলে কিছু বৈশিষ্ট্য থাকে, এটা আমাদের সবার জানা উচিত, এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসার মতো। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে কার্ডিয়াক সাইকেলের সাথে ইসিজির একটা মেলবন্ধন করার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন যে কখন কিসের কন্ট্রাকশন হচ্ছে, অথবা হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের সাথে ইসিজির একটা কম্বিনেশনের জন্য। যেমন কিউআরএস কমপ্লেক্সটা ইসিজিতে আমরা যখন দেখব, এর সাথে হচ্ছে আমাদের জানতে হবে যে অ্যাকশন পটেনশিয়ালে কিন্তু প্লেটু ফেজটা মিলে যায়, তো এই জিনিসটা আপনাদের সবার জানতে হবে। পি ওয়েভের সাথে মিলে যায় কার সাথে, পি ওয়েভের সাথে মিলে যায় হচ্ছে ওই পি ওয়েভের সাথে কার মিলে যায়, কে বলতে পারবে অ্যাকশন পটেনশিয়ালের? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, অ্যাট্রিয়ামের যে ডিপোলারাইজেশন বা অ্যাট্রিয়ামের যে অ্যাকশন পটেনশিয়াল আছে। কিউআরএস যেটার সাথে মিলে সেটা কিন্তু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু কম্বিনেশন করে দেখতে হবে। ব্লাড ভেসেলের ক্লাসিফিকেশনটা একটু দেখে যান, যেমন পরীক্ষা আমাদের এফসিপিএস এ প্রায়ই আসে, কোনটা রিজার্ভার ভেসেল, কোনটা হচ্ছে কি যে কি করে পেরিফেরাল রেজিস্ট্যান্স তৈরি করে, কোনটাকে আমরা বলি ইলাস্টিক ভেসেল, এগুলো একটু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে হার্ট রেট কোন কন্ডিশনে বাড়ে, কোন কোন মানে আমরা বলি যে হার্ট রেটের কন্ট্রোলটা কে করে, যেমন কুশিং রিফ্লেক্স এর ক্ষেত্রে হার্ট রেটটা কমে যাচ্ছে, তারপর কোন কোন জায়গায় হার্ট রেটটা বাড়ে, এই রিফ্লেক্স গুলো একটু ভালো করে জানতে হবে। ঠিক আছে, এবার আমরা একটু উপরের দিকে যাই। এটা হচ্ছে ব্লাডের ক্ষেত্রে আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা মনে হয়, ব্লাডের মধ্যে 3টা অংশ আছে, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট। আমাদের সার্জারিতে আমরা যেটা পড়ি সবচেয়ে বেশি প্লাটিলেট, কারণ প্লাটিলেটটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু আরবিসিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আরবিসির জন্য কেন ইম্পর্টেন্ট? বিশেষ করে অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া কজ কি কি হতে পারে, অথবা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কজ কি কি হতে পারে, ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি কখন হতে পারে, তখন হলে কি কি ধরনের নিউরোলজিক্যাল আমরা ম্যানিফেস্টেশন পাবো, এটা একটু জানতে হবে। পলিসাইথেমিয়া কোথায় কোথায় হতে পারে, এই জিনিসগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কুমস টেস্টটা কিন্তু রিসেন্টলি মনে হয় আসে নাই, আমার জানা মতে গত 2-3 বছরের মধ্যে কুমস টেস্টটা আসে নাই, এটা আপনারা চাইলে একটু বাদ দিতে পারেন। লিউকেমিয়াটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কেন ইম্পর্টেন্ট না? আমাদের ফিজিওলজিতে কিন্তু লিউকেমিয়া আসে না, এটা শুধুমাত্র এমডি ফ্যাকাল্টি যারা তারা পড়বেন, কিন্তু ফিজিওলজিতে কখনো এই লিউকেমিয়া রিলেটেড কোনো প্রশ্ন পরীক্ষায় আসে নাই। প্লাটিলেটে কোন কোন সাবস্টেন্স সিক্রেট করে, এটা আমি গতদিন বলতেছিলাম যে এটা আগে পরীক্ষায় আসতো, কিন্তু রিসেন্ট সময়ে এই জিনিসগুলো আসে না, কিন্তু তারপরে একবার দেখে যাবেন, এটা প্যাথোলজি এবং ফিজিওলজি দুইটার মধ্যেই পাওয়া যায়, সুতরাং এই কোয়েশ্চেনটা একটু দেখে যাবেন। পরীক্ষার জন্য আসলে বেশি ইম্পর্টেন্ট পিটি, এপিডিটি, বিটি, সিটি, অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন, ভন ইলিভেন ডিজিজ, ডিআইসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা করোনার সময় প্রচুর ডিআইসি কথা শুনছি, এটার ক্ষেত্রে কি কি ফাইন্ডিংস পাওয়া যায় এটা একটু জানতে হবে। গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ, যদি এটা ইমিউনোলজি কোয়েশ্চেন, এবং এটা মনে হয় পরীক্ষায় গতবার বা না তারও আগেরবার আসছে, গতবার কোন এক জায়গায় যেন আসছে গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ, এটা ইমিউনোলজিতে পড়বেন, আর কোথাও পড়ার দরকার নেই। তাহলে এই জিনিসগুলোর মধ্যে আমি যেভাবে বললাম চেষ্টা করবেন আরবিসি ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো আরবিসি ডেভেলপমেন্টে সাহায্য করে, আয়রন অ্যাবজর্পশনের ক্ষেত্রে কোথায় হয়, অ্যানিমিয়া গুলো ক্লাসিফিকেশন পড়বেন, কজ গুলা পড়বেন, কনজেনিটাল কজ কি কি আছে এগুলো একটু দেখবেন। আচ্ছা, তাহলে ভাই স্টোরড ব্লাডে ভাই অনেকদিন ধরে একটা ব্লাড ভাই স্টোর করে রাখলে সেখানে কি কি চেঞ্জ হবে ভাই, এটা একটু কি কি চেঞ্জ হয় একজন বলো তো, এটা তো আমি গতদিন পড়াইছিলাম, কে বলবে? মেহজাবিন বলো। মেহজাবিন, আমার কথা শুনতে পাচ্ছ? তুমি একটা ব্লাড কে অনেকদিন ধরে স্টোর করে রাখছো, কি কি পরিবর্তন হবে বলো? গ্লুকোজের পরিমাণ কমবে, ভেরি গুড, পটাশিয়ামের পরিমাণ বাড়বে। ভেরি গুড। ভাইয়া সোডিয়াম কমবে, ল্যাকটেট বাড়বে, ভেরি আয়রন গুড। কমবে, ল্যাকটেট বাড়লে পিএইচ কি হবে? পেজটা তখন কমে যাবে,
2-3 ডিপিজে কি পরিবর্তন হবে নাজিয়া? ভাইয়া 2-3 ডিপিজেও কমবে। আচ্ছা 2-3 ডিপিজে কমবে। তাহলে আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে ওরা সবকিছু বলে দিছে, আশা করি যে আপনারা অ্যানসারটা পেয়ে গেছেন। গ্লুকোজ কমে যাবে, সোডিয়াম কি কমবে ভাইয়া নাকি বাড়বে? সোডিয়াম, কার্বন ডাইঅক্সাইড কমে। একটা জিনিস বলে রাখি, এটা মনে হয় একটা রড্ডিতে একটা প্রশ্ন ছিল, কার্বন ডাইঅক্সাইডে কি হয়? কার্বন ডাইঅক্সাইড কমে যায়, কারণ কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় কিন্তু সেটা আবার ব্যাগের মধ্যে দিয়ে নাকি বের হয়ে যায়। সোডিয়ামের ক্ষেত্রে যেটা, সোডিয়ামটা এক্সট্রা সেলুলার ফ্লুইড, সোডিয়ামটা হচ্ছে কি যে সাধারণত সোডিয়ামটা কমার কথা না, কিন্তু নাইজা কি কারণে বলছো সোডিয়ামের ব্যাপারটা? সোডিয়ামের ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি কোনো কিছু পড়ি না, প্রথম কথা হচ্ছে এটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকে, কিন্তু সেল ডিস্ট্রাকশন হলে কিছু সোডিয়াম এসে জমা হওয়ার কথা, উল্টা সোডিয়ামটা বেড়ে যাওয়ার কথা। যেমন সেল ডিস্ট্রাকশনের কারণে পটাশিয়াম বেড়ে যায়, সে একই কারণে কিন্তু সোডিয়ামও বাড়তে পারে, কিন্তু সোডিয়াম ভাইয়া কমে এটা যাওয়ার। হচ্ছে আমার ওই ভাইয়ের নামটা এখন এক্সাক্ট মনে নাই, উনাকে আচ্ছা আমি কথাটা কোশ্চেন বলো। উনি পরে বলেছিল যে ইনিশিয়ালি হচ্ছে কমবে, পরে আবার বাড়তে পারে, বাট কমাটাকে প্রেফারেন্স দিতে। আর এক্সাক্ট হচ্ছে ব্যাখ্যাটা আমার এই মুহূর্তে মনে নাই। আর উনি বাড়ার মধ্যে আরো অনেক কিছু, কমার মাঝে আরো ছিল আপনার প্লেটলেট, ডব্লিউবিসি, আরবিসি, এগুলা বলছিল যে সবই কমবে। অবশ্যই প্লাটিলেট তো অবশ্যই কমবে, কারণ প্লাটিলেট 5 দিন বাঁচে, 5 দিনের বেশি গেলেই প্লাটিলেট নাই হয়ে যাবে। ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি পড়ছি যে আমাদের কোন ক্লটিং ফ্যাক্টর গুলো আগে আগে শেষ হয়ে যাবে? একটা ক্লটিং ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 5 হচ্ছে কি যে খুব দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে? ফ্যাক্টর 5 হচ্ছে খুব দ্রুত শেষ হয়ে যাবে। তবে এভাবে স্পেসিফিকলি বলা নাই কবে কোনটা শেষ হবে, কিন্তু মনে রাখতে হবে লং যদি আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্লাডকে যদি আপনি স্টোর করে রাখেন, ক্লটিং ফ্যাক্টর গুলো নষ্ট হয়ে যাবে, কারণ ক্লটিং ফ্যাক্টর গুলোর বেশিরভাগেরই হাফ লাইফ হচ্ছে 72 ঘন্টা থেকে 96 ঘন্টা পর্যন্ত। আমরা পড়ি 60 থেকে 72 বা 96 ঘন্টা পর্যন্ত। তাহলে আপনি এর বাইরে গেলে অবশ্যই ক্লটিং ফ্যাক্টর গুলোকে আপনি হারাবেন, সুতরাং ক্লটিং ফ্যাক্টর গুলো কমে আসবে। অল ক্লটিং ফ্যাক্টর ডিক্রিজ হয়। কোনটা? ভন উইলিভেন ফ্যাক্টর? হ্যাঁ বলছি মানে ক্লটিং ফ্যাক্টর সবগুলোই তাহলে কমে যাবে ভাই, মানে সবগুলা ফ্যাক্টরি কমে যাবে 100% গ্যারান্টি এটা, ঠিক আছে? ক্লটিং ফ্যাক্টর, প্লাটিলেট, ডব্লিউবিসি সব কমে যাবে, বাকি থাকবে কি? শুধু একজনই বাকি থাকবে, সেটা হচ্ছে আরবিসি, ঠিক আছে? যেটা অক্সিজেন ক্যারি করার একটু ক্ষমতা রাখবে, ওইটার জন্যই সে বাকি থাকবে। রেসপিরেটরি সিস্টেম স্টোর ব্লাড নাকি হচ্ছে যে স্টোর ছাড়া? সেদিন কোশ্চেন তো আসছিল ভাইয়া, মানে স্টোর করা হয়নি কিন্তু ব্লাডটা এমনিতেই অনেকক্ষণ রাখা হয়েছে, সেক্ষেত্রে কি কি বাড়বে? স্টোর করা হয় না, অনেকক্ষণ রাখা হয়েছে, এই ক্ষেত্রে আসলে এত স্পেসিফিকলি বলতে পারছি না যে ব্লাডটা যদি জাস্ট স্টোর না করে রাখা হয়। তবে যেগুলা কমে যেতে পারে, যেমন প্লাটিলেট গুলো নষ্ট হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে কি হতে পারে আপনার, যেমন হচ্ছে ব্লাডের গ্লুকোজ গুলা শেষ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড বেড়ে অ্যাসিডোসিস হতে পারে, এগুলো তো কমনলি হবেই, কারণ এটা তো শেষ হয়ে যাচ্ছে আপনার, যেহেতু কোনো খাবারের সোর্স নাই। তবে ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা কমে আসবে, এইগুলো আপনার হচ্ছে কি যে সঙ্গে সঙ্গে হবে, কিন্তু ভাইয়া হ্যাঁ মানে ধরেন কোন প্ল্যাটিলেটের হাফ মানে আপনার ড্যামেজ হওয়ার আগে যদি লিখে যে এতদিনের মধ্যে, তাহলে কি প্ল্যাটিলেট কমবে? ওটা তো ফলস দিব, তাই না? 5 দিনের মধ্যে দেওয়া হয়েছে, 5 দিনের মধ্যে অবশ্যই প্লাটিলেট বেঁচে থাকবে, কিন্তু যদি হয় যে 5 দিনের পরে হয়ে যায়, ধরো বলা যায় 7 দিন, 7 দিন হলে কিন্তু আর সেটার মধ্যে প্লাটিলেট বেঁচে থাকবে না। প্লাটিলেটের যদিও হাফ লাইফ আমরা জানি যে 7 দিনের মতো, কিন্তু আমাদের বইতে যেটা দেখলাম যে আমরা বেরি ল্যাবে পড়াই যে মেজাবিন বলতো প্লাটিলেটটা আমরা কতদিন রাখি, মানে প্লাটিলেটের ক্ষেত্রে বলা আছে কতদিনের কথা? 4 days ভাই, 5 ডেজ পর্যন্ত বলা আছে। প্লাটিলেটটা 5 দিন পর্যন্ত আপনি স্টোর রাখতে পারবেন, এরপরে সেটা নষ্ট হয়ে যাবে। আপনি যে বললেন 7 দিন ভাইয়া মাত্র, হাফ লাইফ 7 দিন, কিন্তু বইতে লেখা আছে, বললাম যে হাফ লাইফ 7 দিন, কিন্তু বইতে লেখা আছে যে প্লাটিলেটটা আপনি যদি স্টোর করেন 5 দিনের বেশি স্টোর করতে পারবেন না, এর মধ্যে দিতে হবে, নাহলে হচ্ছে কি প্লাটিলেট নষ্ট হয়ে যাবে, এটা বইতে লেখা আছে আর কি, বুঝতে পারছেন? ভাইয়া ওই দিন যে ফিজিওলজি পড়িয়েছে ওই ভাইয়াটা কি আপনি? আজকে আমি চিনতে পারতেছি না। ওই ভাইয়াটাই আমি, চিনতে পারতেছি না, মানে অন্যরকম লাগতেছিল, কিছু মনে করেন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লাস্ট টপিক আমাদের রেসপিরেটরি ফিজিওলজি এবং পটাশিয়ামটা কি তাহলে যদি মানে স্টোর না করা হচ্ছে, এমনিতেই রাখা হচ্ছে, পটাশিয়াম তো বাড়বেই, তাই না? পটাশিয়াম বাড়বে, সেল ডিস্ট্রাকশন হতেই থাকবে, প্রথম থেকে সেল ডিস্ট্রাকশন হতে থাকবে। আচ্ছা তাহলে আমরা একটু বলি আমাদের রেসপিরেটরি ফিজিওলজিতে আমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকস আছে, যেমন অ্যাপেক্স এবং বেজের মধ্যে কি পার্থক্য আছে লাংসে,
2 নাম্বার হচ্ছে সারফেক্টেন্ট কিভাবে কাজ করে, সারফেক্টেন্টের ফাংশন কি। 3 নাম্বার যেটা অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। 4 নাম্বারটা হচ্ছে ব্লাডের মধ্যে দিয়ে ব্লাড যদি হচ্ছে সিস্টেমিক ক্যাপিলারিতে পাস করে তখন কি কি চেঞ্জ হয়। তারপরে হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন এবং এক্সারসাইজের সাথে কি কি পরিবর্তন আছে, এটা একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর লাং ফাংশন টেস্ট পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, লাং ফাংশন টেস্টটা খুব ভালো করে পড়ে যাবেন। লাং ফাংশন টেস্টের মধ্যে কোনটার ভ্যালু কতটুকু, কোনটার সংজ্ঞা কি, এটা খুব ভালো মতো পড়ে যাবেন। ঠিক আছে, বাকি এর মধ্যে যেমন আছে কোন কোন সাবস্টেন্স লাংয়ে মেটাবোলাইজড হয়, এটা কিন্তু আমাদের বইতে আছে, জ্ঞানঙে আছে, সুতরাং এটা দেখতে পারেন, একটা চার্ট দেওয়া আছে। তারপর ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনের সময় কি কি ঘটনা ঘটে, এটা আগে পরীক্ষা আসতো, যে কখন ইন্ট্রাপ্লুরাল প্রেশার কত নেগেটিভ হতে পারে, ইন্ট্রাপালমোনারি প্রেশার কত হতে পারে ইন্সপাইরেশন বা এক্সপ্রেশনের সময়, কোন কোন মাসেল গুলো ইন্সপাইরেশন বা এক্সপ্রেশনে সাহায্য করে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে রেসপিরেটরি ফেলিউর, এটা সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট না, আমরা সেদিন কোশ্চেনে দিছিল, কিন্তু আমার মতে কি আপনারা যারা মেডিসিন ফ্যাকাল্টি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর যারা সার্জারি ফ্যাকাল্টি আছেন তারা একবার দেখে যেতে পারেন, কারণ আমরা ইন্সপিরেশনের জন্য কি ভাইয়া হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল আর সাথে একটা আসবে ভাই ইন্সপিরেশনের জন্য। এক্সপ্রেশনের জন্য নরমালি কি হবে, নরমালি কোনো মাসেল লাগে না, এটা তো প্যাসিভলি হয়। যদি আপনি ফোর্সফুল এক্সপ্রেশন করেন তখন আপনার হচ্ছে এক্সটার্নাল মাসেল, এটা মনে আপনাদের শীটের মধ্যে আছে মনে হয়, আমার জানা মতে শীটের মধ্যে দেওয়া আছে যে কোনটা। শীটটা নাই ভাই আমার কাছে, এইজন্য আর কি। ও আচ্ছা, কারো কাছে যদি থাকে ওকে একটু হেল্প করতে পারেন, আমার কাছে আছে, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তাহলে এটা দিতে পারবো। ভাই যদি কোয়াইট এন্ড ফোর্সফুল ইন্সপিরেশন হয় সেক্ষেত্রে কোনটা দিয়ে দিবেন? কোনটা দিব হচ্ছে ও চাইছে যে হচ্ছে ফোর্সফুল এক্সপ্রেশনের সময় কোন কোন মাসেল কাজ করে, ইন্সপিরেশন এবং এক্সপ্রেশনের সময় কোন কোন মাসেল গুলো কাজ করে আর কি। ঠিক আছে, নরমাল এক্সপ্রেশনে কোনো মাসেল কাজ করে না, কিন্তু ফোর্সফুল এক্সপ্রেশনের সময় কিছু মাসেল হচ্ছে কাজ করে থাকে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের শেষ মনে হয় না, আমাদের এইটা তাহলে আপলোড দিব, কিন্তু এখন আপনাদের কাছে যেটা সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা হচ্ছে কি যে রেনাল ফিজিওলজিটার ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিবেন। তারপরে সিবিএস টা পড়বেন, সিবিএস এর ক্ষেত্রে কোশ্চেন গুলো কিন্তু একদম আনকমন না, আপনি যদি একটু ভালো। ভাইয়া কথা কেটে কেটে এরপরে সিবিএস ভাইয়া কি বললেন? সবার আগে পড়বেন রেনাল বডি ফ্লুইড অ্যাসিড বেস ব্যালেন্স, এটা পরীক্ষার আগের দিনও খুব ভালো করে দেখে যাবেন। 2 নাম্বার যেটা পড়বেন সেটা হচ্ছে সিবিএস এর ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আপনি যা পড়ছেন ওইটাই রিভিশন দিয়ে যাবেন, আশা করি এখান থেকে কমন পড়ে যাবে। 3 নাম্বার হচ্ছে এন্ডোক্রাইনের ক্ষেত্রে আপনারা শীটটা পড়বেন, সাথে যদি কেউ জ্ঞানং আগে পড়ে থাকেন পড়বেন, আর আমরা যে লাস্ট 10 ইয়ার্স এর যে বইটা আছে ওখানে অনেক কিছু দেওয়া আছে, ওইটা একটু পড়বেন। ঠিক আছে, এছাড়া জিআইটির ক্ষেত্রে আমি যেভাবে বললাম এভাবে পড়লে আশা করি যে খুব বেশি আনকমন কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। তাহলে এইভাবে হচ্ছে প্রিপারেশন নেন, আর যে কোনো সমস্যায় চেষ্টা করবেন যে এখন সবার সাথে সবাই কমিউনিকেশন করার জন্য। একটা কোশ্চেন ছিল, লিউকোসাইটোসিস, নিউট্রোফিলিয়া, নিউট্রোপেনিয়া, এই যে মানে কজোলজি এগুলা কি সার্জারি ফ্যাকাল্টির জন্য মানে ইম্পর্টেন্ট? এটা এমনিতে দেখে রাখতে পারো, কিন্তু এমনিতে যে খুব বেশি ইম্পর্টেন্ট এটা বলবো না। ঠিক আছে ভাইয়া, এই যে হাইপোনাট্রিমিয়া যে কজগুলি, হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া খুব ঝামেলা লেগে যায়, এগুলির মধ্যে কোনো মানে এটা একটু কঠিন ভাইয়া সংজ্ঞা, আমি বুঝতে পারছি তোমার কথাটা, মানে এটার মধ্যে ঝামেলা লেগে যায় কজগুলোর মধ্যে। আমি কিন্তু প্রথমে যখন আমরা শুরু করছিলাম যে কিভাবে আমরা প্রিপারেশন নিব, তখন আমি কিন্তু বলছিলাম যে হচ্ছে চেষ্টা করতে হবে যে যেই টপিক গুলোতে ঝামেলা বেশি হয় এখন এটা নিয়মিত পড়ার জন্য। যেমন এটা একটা টপিকস, আপনি যদি প্রতিদিন একবার করেও চোখটা বুলান যে না এটা আছে, তখন কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? ভাইয়া তাহলে একটু রেসপিরেটরি মাসেল গুলো একটু দিয়ে দেন, আর এই যে কি কি পড়তে হবে এখন একটু দিয়ে দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি আপলোড করে দিব। আর হচ্ছে কি যে 2 নাম্বার কথা, আমি আপলোড করব না, আমি হচ্ছে সামাদ ভাইকে পাঠিয়ে দিব, উনি আপলোড করবে, কারণ এটা তোমাদের যাতে ডাউনলোড করা যায় এইভাবে পাঠায় ওরা। আর 2 নাম্বার কথা হচ্ছে কি যে যদি কারোর লাগে এটা এখনই, যদি কোনো কারণে আপলোড না দেয় সেক্ষেত্রে আমাকে ইমেল করলে আমি এটা সবাইকে পাঠিয়ে দিব এটা এখনই। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন ভাইয়া। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা তো আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে গ্রুপ চ্যাটের মধ্যে। আপনার এখন ইমেল অ্যাড্রেস লাগবে না, তোমরা আমাকে মেসেঞ্জারে হচ্ছে ইমেল অ্যাড্রেস পাঠাবা, আমি তোমাকে পাঠিয়ে দিব। ভাইয়া একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই ভাই, আপনারা যে এক্সাম নাইট টপিকস গুলো দিচ্ছেন ভাইয়া, এগুলো ভাই আমরা মানে পরীক্ষার কি মোটামুটি 1-10 দিন আগে থেকে শুধু এই এক্সাম নাইট টপিকস গুলো কি দেখবো? হ্যাঁ 10 দিন আগে থেকে না, তুমি এটা দেখবো হচ্ছে একদম পরীক্ষার আগ মুহূর্তে 2-3 দিন আগে থেকে।
10 দিন আগে কখনোই না। তুমি 10 দিন আগ পর্যন্ত তোমার মতো একটা যেমন মক টেস্ট থাকবে, থাকবে, ওগুলো ভালো মতো করে দিবা। মানে একদম আপনাদের শেষ ভাই মুহূর্তে যে এসে তখন এক্সাম এটা দেখবা। শিডিউলটা করা আছে ভাই, ওইটা মক টেস্ট শেষ হওয়ার পর থেকে আমরা ভাই এক্সাম টপিকস গুলাই শুধু দেখবো সব, মানে দেখতে কিভাবে পারেন। আমার আমরা মতে কি এটা হচ্ছে কতদিন যে কিভাবে জাস্ট দেখবো ভাই? আপনারা তো সবকিছুই পড়বেন, আপনি নিশ্চয়ই এক্সাম টপিকস গুলা আগে মনে হয় পড়বেন না এরকম তো না, আপনি আগেও অবশ্যই পড়বেন। না না ভাই, লাস্ট সবগুলাই তো সময় আমাদের দরকার আমরা যায় এগুলো টাচ রিভিশন করতেছি দেওয়া। ভাই। মানে আমি ভাই বলতে চাচ্ছি যে ভাই সবকিছু তো ভাই আমরা দেখা যাচ্ছে এতদিন পড়েছি ভাই, কিন্তু আপনারা যে স্পেশাল সাজেশন গুলো দিচ্ছেন ভাই, এগুলো আমরা ভাই কবে থেকে দেখা শুরু করবো ভাই? যে আমার আমার যদি সাজেশন চান আমি বলবো যে হচ্ছে পরীক্ষার 4-5 দিন আগ থেকে, কারণ আজকে পরীক্ষা 5 দিন আগে থেকে বাকি, তখন থেকে আমি দেখা শুরু করব। কিন্তু মনে হয় যে যদি অনেক বেশি টপিকস হয়ে গেছে, দেখা বেশি সময় লাগবে, সেক্ষেত্রে আপনি আরেকটু সময় নিতে পারেন। এটা আপনি নিজে একটা টপিকস গুলো, যেমন আমি যদি বলি যে আমার এই টপিকসটা ভালো করা আছে, তাহলে সেক্ষেত্রে বেশি সময় লাগবে না। যেমন ফিজিওলজি কারো বেশি পড়া থাকতে পারে, অথবা প্যাথোলজি কারো বেশি পড়া থাকতে পারে, সেক্ষেত্রে নাও লাগতে পারে বেশি সময়। তো সেক্ষেত্রে আপনি দেখেন যে আসলে আপনার কত সময় লাগবে। আপনার যদি মনে হয় যে না আমার এই টপিকস গুলো পড়তেও বেশি সময় লাগবে, সেক্ষেত্রে আপনি আগে থেকে শুরু করবেন। আর যদি মনে হয় যে না আমার মতে কি 4-5 দিন আগ থেকে শুরু করাই ভালো, তখন আপনি জাস্ট হচ্ছে একদম মানে এটাকে বলবো যে হিসেবে মানে একদম মুখস্থ করে যাবেন, আর সব পরীক্ষার সময় একদম যাতে হচ্ছে কি মনে পড়ে। আর এই টপিকস গুলো যে এক্সামিনার টপিকস হিসেবে যে আগে পড়বেন না তা না, সবসময় ভাইয়া বললাম ব্লাড ফিজিওলজির একটু 15 নাম্বার টপিকসটা একটু দেখেন, 15 থেকে। টপিকস না। হ্যাঁ 15 থেকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ভাই। ভাইয়া আপনার নামটা কি জানিস ভাইয়া? আমার নাম হচ্ছে ডক্টর ইকবাল হোসেন। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ অবশ্যই নিয়ে যাবেন, বলো। প্লাজমিনোজেন কি ভেসোকনস্ট্রিক্টর নাকি ভেসোডাইলেটর? কোনটা কোনটা? প্লাজমিনোজেন। এটা একটু আমার জন্য কঠিন হয়ে গেছে, কারণ প্লাজমিনোজেন আমি রিসেন্ট সময়ে দেখি নাই। আর কেউ কি বলতে পারবেন যে প্লাজমিনোজেনটা আসলে ভেসোকনস্ট্রিক্টর না ভেসোডাইলেটর? আচ্ছা, এটা একটা না চার্ট ছিল, ওখানে কি প্লাজমিনোজেন ছিল না? যেমন সিবিএস এ মনে হয় চার্টটা ছিল যে কারা কারা ভেসোকনস্ট্রিক্টর কারা কারা ভেসোডাইলেটর। আচ্ছা আমি এটা দেখে দিব না মাহাজাবিন, তুমি যেহেতু বলছো এটা দেখে দিব। আর ভাইয়া থ্রোম্বোমোডিউলিন এটা কি একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট, মানে হ্যাঁ ন্যাচারাল কি বলছো? অ্যান্টিকোয়াগুল্যান্ট? থ্রোম্বোমোডিউলিন কি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট? হ্যাঁ থ্রোম্বোমোডিউলিন হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। আচ্ছা তাহলে হচ্ছে আমরা আজকের মতো শেষ করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরেকটা কোনো কোশ্চেন সমস্যা ছিল হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মেজাবিন বলো। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের ক্রস সেকশনাল এরিয়ার সাথে রিলেশন কি হবে? রেজিস্ট্যান্সের সাথে ক্রস সেকশন এরিয়ার সম্পর্ক কি, কে বলবে? ডাইরেক্টলি প্রফেশনাল। তাহলে ক্রস সেকশনের এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কি বাড়ে না কমে? আচ্ছা তাহলে ভাইয়া রেডিয়াস যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমে, তাহলে তো এরিয়া বাড়লেও রেজিস্ট্যান্স কমবে। হ্যাঁ, কারণ হচ্ছে এরিয়াটা হচ্ছে পাই আর টু দি পাওয়ার পাই আর স্কয়ার এরিয়া। আমরা যদি ব্লাড ভেসেল গুলোকে গোল গোল চিন্তা করি, তাহলে পাই আর স্কয়ার মানে এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। সেক্ষেত্রে আর এর সাথে রেজিস্ট্যান্সের সাথে আর এর কি সম্পর্ক? আর এর সাথে আর এর ছোট আর এর ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমাদের কি হবে? এরিয়া বাড়লে রেজিস্ট্যান্সটা কমে যাবে। যেমন আমরা যদি সহজে চিন্তা করি, ক্যাপিলারির ক্ষেত্রে এরিয়া অনেক বেশি কিন্তু রেজিস্ট্যান্সটা অনেক কম, কারণ ওখানে এরিয়া অনেক বেশি হওয়ার কারণে রেজিস্ট্যান্সটা ফল করে যায়। ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করি। আপনারা যে কোনো সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আশা করি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর এখন খুব বেশি বেশি করে পড়েন, পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। আশা করি আপনারা সবাই খুব ভালো করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আচ্ছা আমাদের জন্য বেশি করে দোয়া করবেন, টিচারদের দোয়া খুব কবুল হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া থাকবে সবার জন্য। ঠিক আছে, আল্লাহ ঠিক হাফিজ। আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।